দুইটা ক্লাসই হয়নি তো এই জন্য মনে হয়। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আর কথা না বলে। আসুক বাকিরা সবাই আস্তে আস্তে। তো আমাদের সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন। এটা খুবই ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার, এবং তোমরা ইন্টারে এটা যা যা পড়াবো সবই পড়ছো। হয়তো শুধু বাংলা মিডিয়াম ছিল, এতটুকুই। আর কোনো বিশেষ পার্থক্য এখানে নাই। তো প্রথমেই আসা যাক, আমরা যেটা বলতেছি আর কি, যে গ্র্যাভিটি এবং গ্র্যাভিটেশন কাকে বলে। এটা জাস্ট আমরা রিমাইন্ডার আর কি, মনে করার জন্য। এটা আমাদের এখানে ডেফিনিশন এত ইম্পর্টেন্ট নয় এটার, কারণ ধরে নেওয়া হচ্ছে যে তুমি অলরেডি জানো। তো কেউ এই গ্র্যাভিটির বাংলা আমরা বলতেছি হচ্ছে তোমার অভিকর্ষ, এবং গ্র্যাভিটেশনের বাংলা আমরা বলছি মহাকর্ষ। তাহলে কেউ বলতে পারো যে অভিকর্ষ মহাকর্ষ কাকে বলে, মনে আছে কারো? স্যার জি স্যার। বাংলায় বাংলায় বলা যাবে। বলো, বাংলায় বলো। এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর আকর্ষণটাকে বলা হয় অভিকর্ষ। আর এই দুইটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয় তাহলে তাকে মহাকর্ষ বলে স্যার। উল্টা হয়ে গেল না? আহ, জি স্যার। জি স্যার, জি স্যার, উঠে গেছে। তাহলে ঠিক করে বলো। আহ, এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর আকর্ষণকে বলা হয় মহাকর্ষ, এবং সেই দুইটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয় তাহলে তাকে অভিকর্ষ বলেছে। হুম। তো এই আর কি, সহজ কথা। আমরা এটাকে ইংরেজিতে বললে আমরা এরকম বলতে পারি যে the attractive force between any two bodies in the universe is called gravitation. আর while defining gravity আমরা এরকম বলতে পারি যে gravity is a special kind of gravitation where the attraction force happens between the earth and any other bodies in the universe. পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ। তো যাই হোক, যেমনটা বলছিলাম যে এটা জাস্ট তোমাদের আমি রিমাইন্ডার করাই দিচ্ছি, পড়াচ্ছি না। আর একটা জিনিস রিমাইন্ডার করাই দিই, তারপরে মূল পড়ায় ঢুকবো। সেটা হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন বলতে পারো। তো যাই হোক, এইটার স্টেটমেন্ট কারো মনে আছে, যে নিউটনের মহাকর্ষীয় সূত্র যেটা? মনে আছে, বাংলা বলতে পারছি। বলো। মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর জন্য একটা বৈদ্যুতিক গতি আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মহান বস্তুর মধ্যকার দূরত্বের বর্গের রাশিগুলোকে, এবং এরা তাদের সঙ্গে সরলরেখা বরাবর দিয়ে থাকে। ভরের গুণফলের সমানুপাতিক, এবং দূরত্বের বর্গের রাশি, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হলো মেইন পয়েন্ট আর কি। তো এখানে আমরা ওই কথাগুলোই বলছি, জাস্ট ইংরেজিতে বলছি আর কি, আর কিছুই না। যে এভরিবডি ইন দ্য ইউনিভার্স attacks every other body with a force which is directly proportional to the product of their masses, ভরের গুণফলের সমানুপাতিক, and inversely proportional to the square of the distance between the centers. আমরা বলছি যে যদি এরকম এ এবং বি দুইটি বস্তু হয়, যাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর, এর ভর যদি ক্যাপিটাল এম, বি এর ভর স্মল এম হয়, এবং এদের মধ্যবর্তী আকর্ষণ পরিমাণ এফ হলে আমরা বলবো যে এফ ইজ প্রপোর্শনাল টু এম এম, এবং এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r²। সো দুটোকে কম্বাইন করলে আমরা এরকম লিখতে পারি যে এফ ইজ প্রপোর্শনাল টু mm/r²। সো এখানে প্রপোর্শনালিটি সাইন এর পরিবর্তে আমরা লিখবো কনস্ট্যান্ট ক্যাপিটাল জি। সো জি mm/r²। জি কে আমরা বলছি ইউনিভার্সাল
কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন, এইগুলোর মান যদি 1 হয়, এম ইজ ইকুয়াল টু স্মল এম ইজ ইকুয়াল টু 1 এবং আর ইজ ইকুয়াল টু 1, তাহলে ফোর্সটা জি এর সমান, এবং এটার মান হচ্ছে 6.670 ইন্টু 10⁻⁸ ডাইন্স সেন্টিমিটার স্কোয়ার বাই ডাইন স্কোয়ার, এবং এম কেস ইউনিটে বললে 6.670 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো এগুলো আমি আসলে যথারীতি যেমনটা বলছি এত দ্রুত বলতেছি কারণ ওই যে আমি বলতেছি তো, আমি এটা তোমাদের পড়াচ্ছি না, জাস্ট একটু পরে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে যেন তোমাদের মাথায় কাজ করে, সেজন্য আর কি। কারণ এগুলো তোমরা অলরেডি জানো, মনে আছে, খুবই সহজ জিনিস। আমরা এখান থেকে জি এর ডেফিনিশন দিতে পারি, তাই না? জি কে আমরা যদি বলি হোয়াট ইজ জি, তাহলে আমরা এরকম বলতে পারি যে if the two bodies within the universe are stayed 1 meter at 1 meter distance, sorry 1 meter distance, and if their masses are 1 kg each, প্রত্যেকের ভর যদি 1 কেজি করে হয়, তারা 1 মিটার দূরত্বে অবস্থান করে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলটাই ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের সমান, এবং সেটার মান এরকম। সো এগুলো হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। আমরা বেসিক্যালি আমাদের ক্লাস বলতে পারো যে কেপলারস ল থেকে শুরু করবো আর কি। মানে যদিও কেপলারস ল হয়তো ছিল ইন্টারে, কিন্তু হয়তো সবাই মানে খুব ভালো করে মনে নাই, বা একটু ডিফিকাল্ট এটা হয়। তো সেই জন্য আমরা আমাদের ক্লাস এখানে কেপলারস ল থেকে শুরু করব ইনশাল্লাহ। তো আসো আমরা কেপলারস লটা দেখি, বুঝি, বোঝার চেষ্টা করি কি বলতে চাচ্ছে আমাদের এখানে। ঠিক আছে। সো কেপলারস ল আমরা বলছি যে কেপলারের লটা বেসিক্যালি তোমার প্ল্যানেটরি মোশন বলা হয়। 3টা ল আছে কেপলারের, মানে প্ল্যানেট বা গ্রহের গতিকে পর্যবেক্ষণ করে কেপলার এই 3টা ল দেন। এই জন্য এই 3টা লকে কেপলারস লস অফ প্ল্যানেটারি মোশনও বলা হয়ে থাকে। তাহলে ফার্স্ট ল কি বলতে চাচ্ছে আমাদের? ফার্স্ট ল বলছি, ফার্স্ট লর নাম হচ্ছে শেপ অফ দ্য অরবিট, অর্থাৎ কক্ষপথের আকার আর কি। অর্থাৎ গ্রহগুলো যেই কক্ষপথে ঘুরে প্রদক্ষিণ করে, ন্যাচারালি গ্রহগুলো কার চারিদিকে ঘুরে? নক্ষত্রের চারিদিকে ঘুরে। সো এই যে গ্রহগুলো যে নক্ষত্রের চারিদিকে ঘুরে, ফর এক্সাম্পল আমাদের সোলার সিস্টেমে আমরা বলতে পারি যে আমাদের পৃথিবী বা মঙ্গল, এই সমস্ত গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরে। সো এই যে গ্রহগুলো ঘুরে, তাদের কক্ষপথটা কেমন, এটা হলো আমাদের ফার্স্ট ল। তো ফার্স্ট লতে বলছি আমরা যে এভরি প্ল্যানেট মুভস ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট উইথ দ্য সান বিং অ্যাট ওয়ান অফ ইটস ফোকাই। তাহলে এখানে আমরা এটাকে একটু বুঝি। সো আমরা বলছি যে প্রত্যেকটা গ্রহ কি করে, উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে তার যে কোনো একটা ফোকাসে রেখে ঘুরতে থাকে। প্রথম কথা হলো যে কক্ষপথ হবে উপবৃত্তাকার, নট বৃত্তাকার। উপবৃত্তাকার মিন্স বলতে আমরা বুঝি অনেকটা এই যে ডিমের মতো আর কি, ঠিক আছে? একদিকে একটু মোটা, হ্যাঁ, একদিকে একটু সরু। ড্রয়িং এ আমি খুব কাঁচা, বুঝছো? বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন একটু চেষ্টা করি আর কি। তো যাই হোক, এরকম আর কি, একদিকে একটু মনে করো যে সরু, একদিকে একটু মানে এরকম, অবশ্যই শার্প না, যেরকম হয় আর কি, যেটা বললাম ডিমের মতো। তো এরকম একটা উপবৃত্তাকার শেপে ঘুরে আর কি। তো আমরা জানি যে উপবৃত্ত যদি হয়, উপবৃত্ত তো আসলে সেন্টার থাকে না, বৃত্তের না সেন্টার থাকে, উপবৃত্তের থাকে হচ্ছে ফোকাস। তোমরা কনিক্সে পড়ছো। তো দেয়ার আর টু ফোকাস। হ্যাঁ, উপবৃত্তে সচরাচর দুই ধরনের ফোকাস থাকে, দুইটা ফোকাস থাকে, এদিকে একটা এবং এদিকে একটা। এই ফোকাস গুলো
ফোকাসগুলো যে কোনো একটাতে সূর্য থাকবে আমরা বলছি, ঠিক আছে? আমরা একটু বড় করে আঁকি, তাহলে আর একটু বোঝানোর সুবিধা হবে। যেমনই হোক শেপ একটু বড় করে আঁকি। মনে করি এরকমই হলো, যাই হোক। তাহলে যেমনটা বলছিলাম যে ফোকাস থাকে দুইটা আর কি, এটাকে আমরা উপকেন্দ্র বা এরকম কিছু বলেছিলাম মেবি ইন্টারিকনিক্সে। তো প্রথম কথা হলো এই যে গ্রহগুলা এইরকম একটা কক্ষপথে ঘুরবে। মনে করো এটা হচ্ছে আমাদের গ্রহ সূর্য, সরি আর্থ ধরে নেওয়া আর কি। তো এটা এরকম কক্ষপথে ঘুরতেছে কিভাবে? উইথ দ্য সান বিং অ্যাট ওয়ান অফ ইটস ফোকাই। ফোকাই মিনস হচ্ছে ফোকাসের প্লুরাল। ফোকাস হচ্ছে একটা ফোকাস বুঝায়, ফোকাস বলতে আমরা হচ্ছে ওয়ান অফ ইটস ফোকাস, অর্থাৎ দুইটা ফোকাসের মধ্যে যে কোনো একটা ফোকাসে সূর্য থাকবে। তাহলে আমরা অ্যাকর্ডিং টু ডেফিনেশন বুঝতে পারছি সূর্য এদিকে থাকতে পারে, এদিকেও থাকতে পারে। ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম যে সূর্যটা এখানে আছে, তাহলে আমরা বলতেছি যে সূর্যকে এখানে রেখে গ্রহটা এরকম উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করবে। এটা হলো আমাদের ফার্স্ট যে ল, সেটা মোটামুটি একটা ব্যাখ্যা। আমরা আরেকটু ভালো করে দেখবো অবশ্যই একটু পরে। তোমরা জাস্ট প্রথমে কনসেন্ট্রেশন দাও, শোনো, প্রবলেম থাকলে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আমাদের সেকেন্ড ল যেটা, সেটার আমরা নাম দিচ্ছি এরকম যে ভেলোসিটি ইন দা অরবিট অথবা ল অফ এরিয়াস, যে কোনো একটা নামে এটাকে আমরা চিনি। রিমেম্বার এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ ডিউরিং ভাইভা মানে মিড টার্মে যে পরীক্ষা হবে সেখানে তো ভাইভা আছে। তো সেই ভাইভাতে আমি কিন্তু তোমাকে বলতে পারি না, কেপলারের সেকেন্ড ল না বলে আমি মনে করে বললাম যে প্লিজ স্টেট দ্য ল অফ এরিয়াস, তাহলে তোমাকে এটা বলতে হবে। সো যখন মুখস্থ করবা ভাইবার জন্য, তখন এগুলো সহ, এই নামগুলো সহ মনে রাখবা আর কি। তো আমরা এই যে সেকেন্ড ল যে স্টেটমেন্ট, সেটাতে আমরা বলছি দ্য রেডিয়াস ভেক্টর drawn from the sun to the planet sweeps out equal areas in equal interval of time. তাহলে আমরা একটু স্টেপ বাই স্টেপ বুঝি। আমরা প্রথমে বলছি দ্য রেডিয়াস ভেক্টর ড্রন ফ্রম দ্য সান টু দ্য প্ল্যানেট। বেসিক্যালি সরল রেখা বরাবর দূরত্ব। আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের পৃথিবী, তো সূর্য থেকে তার দূরত্ব এটা, সাপোজ। সো দিস ইজ দ্য রেডিয়াস ভেক্টর। এখন আমরা এটা যেহেতু কয়েকটা অবস্থান নিই, এটা আর কি বোঝার সুবিধার জন্য আমরা মনে করলাম যে এটা একটা অবস্থান, এখানে এটা একটা অবস্থান, এখানে এটা আর একটা অবস্থান। মানে ঘুরতে ঘুরতে সব অবস্থানই তো সে অতিক্রম করছে। সেই সব অতিক্রান্ত পয়েন্টগুলোর মধ্যে কয়েকটা অবস্থান আমরা ধরলাম। আমরা মনে করে নাম দিলাম এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চারটা পজিশন আর্থের। এবং সবগুলো থেকে আমরা ওই সূর্য থেকে তার রেডিয়াস ভেক্টর ড্রন করলাম আর কি, সবগুলোর সাথে এরকম। তাহলে আমরা বলছি যে ধরে নিচ্ছি যে 2 থেকে 3 পর্যন্ত আসতে তার সময় লাগছে মনে করো 1 আওয়ার সাপোজ। অন দ্য কন্ট্রারি এই 4 থেকে 1 পর্যন্ত যেতে তার সময় লাগছে 1 আওয়ার নাকি। ধরে নিচ্ছি, আমরা কেন ধরে নিচ্ছি সেটা বোঝাচ্ছি। তো যদি এরকম হয় যে এখানে 2 থেকে 3 পর্যন্ত যেতে 1 ঘন্টায় লাগে এবং 4 থেকে 1 পর্যন্ত যেতে 1 ঘন্টায় লাগে, তাহলে ন্যাচারালি 4 থেকে 1 পর্যন্ত যেতে সে বেশি দূরত্ব অতিক্রম করছে। কিন্তু সেটা কেন? আমরা বলছি যে এই মাঝখানে যে এরিয়া,
দ্যাট ইজ মনে করো 1, 2, 1, 4 এবং এস সূর্যের মধ্যে যে এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে এই 2, 3 এবং এস সূর্যের মধ্যে যে এরিয়া সেটা সমান হবে। এটা হলো আমাদের ফর্মুলা, যে সুইপস আউট ইকুয়াল এরিয়াজ ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। কারণ এটাকে আমরা যদি আরেকটু এভাবে বুঝাই, ফর এক্সাম্পল মনে করো আমাদের একটা বক্স, রেক্টেঙ্গুলার বক্স, একটা মনে করো হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 3 মনে করো সাপোজ। তাহলে এইখানে আমাদের এরিয়া ন্যাচারালি হচ্ছে 12 আর কি, 3 into 4 12। কারণ এটারে যদি আমরা একটু মানে অন্যভাবে বলি, সাপোজ এরকম মনে করি এদিকে দৈর্ঘ্য হচ্ছে 6, তাহলে প্রস্থ হবে 2। আমরা যদি মনে বলি যে তাদের এরিয়া সেম আছে, তাহলে হোয়াট ডাজ ইট মিন? আমরা বলছি যদি এরিয়া সেম থাকে তাহলে যে কোনো একদিকে যদি দৈর্ঘ্যটা বাড়ে আর একদিকে দৈর্ঘ্যটা কমবে, তাদের গুণফলটাকে সমান রাখার জন্য। তাহলে আমাদের এখানে কিন্তু সেটাই হয়েছে। দেখো যে এস এবং ওয়ানের মধ্যবর্তী দূরত্ব কিন্তু কম কম্পারেটিভ, কার তুলনায়? এস এবং 2 এর তুলনায়। তাহলে এই দিকের দূরত্বটা যদি এই দিকের দূরত্বের চাইতে বেশি হয়, তাহলে ন্যাচারালি এই দিকে যে ডিস্টেন্স অর্থাৎ 2, 3 বরাবর কক্ষপথ বরাবর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা 4, 1 বরাবর যে কক্ষপথ বরাবর ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের তুলনায় ছোট হবে, টু কিপ দেয়ার এরিয়াস ইকুয়াল, সেটা সমান রাখার জন্য এই ডিস্টেন্সটা ছোট হবে। এখন যদি ডিস্টেন্সটা ছোট হয় এবং সেটা যদি সমান পথ সময়ে এই ছোট ডিস্টেন্স এবং এই বড় ডিস্টেন্সটা অতিক্রম করে, তাহলে আমরা বলবো যখন এই ছোট ডিস্টেন্সটা পার হচ্ছিল তখন তার ভ্যালোসিটি কম ছিল, এবং যখন বড় ডিস্টেন্সটা পার হচ্ছিল তখন তার ভ্যালোসিটিটা বেশি ছিল। মানে মনে করো আমরা বলতেছি যে কেউ একজন 3 ঘন্টায় ঢাকা চলে গেছে চিটাগং থেকে, এবং আরেকজন 3 ঘন্টায় ঢাকা থেকে কুমিল্লা গেছে, তাহলে ন্যাচারালি যে ঢাকা চলে গেছে তার বেগটা বেশি ছিল, যেহেতু সে একই সময়ে বেশি দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা বলছি যে এই কন্ডিশন ফুলফিল করতে গেলে আমরা দেখবো যে যখন গ্রহগুলা নক্ষত্রের কাছাকাছি দূরত্ব দিয়ে অতিক্রম করবে তখন তাদের গতিবেগ বেশি হবে, এবং যখন দূরে দিয়ে অতিক্রম করবে তখন তাদের গতিবেগ কম হবে। সো আমরা এটার রিলেটেড একটা অ্যানিমেশন দেখবো এখন, তারপরে গিয়ে আমি তোমাদের থেকে প্রশ্ন নিব যে স্টিল বুঝছো কি বুঝো নাই। না আমি আমার আগে সব রকম কথাবার্তা বলে নিই, হ্যাঁ, তারপরে আমি তোমাদের ইয়েতে যাব, তোমাদের প্রশ্ন থাকলে সেটা আমরা দেখব। স্যার সাউন্ডটা একটু বাড়ানো গেলে ভালো হতো স্যার। আচ্ছা, শুনতে, আচ্ছা ঠিক আছে, বাড়াই দিচ্ছি। বাট এই পর্যায়ে তোমরা একটু দেখো যে এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই যে কক্ষপথ, যেটা সাদা যে বৃত্তাকার শেপটা, এটাকে আমরা কক্ষপথ বলছি। তো সেই কক্ষপথটা, এই যে সূর্য, এটাকে যদি বলি তাহলে লেফট সাইডের ডিস্টেন্সটা ন্যাচারালি রাইট সাইডের ডিস্টেন্সের চাইতে অনেক কম। এটা আমরা ফার্স্ট ল মানে দেখতেছি। আচ্ছা, তারপরে আমরা আগাই। আর একটু খেয়াল করো যে এই জায়গায় যখন আসছে তখন কি হচ্ছে, গতিটা বেড়ে যাবে, এবং এইদিকে যখন আসছে গতিটা কম হয়ে যাচ্ছে। এটা কিন্তু দেখাচ্ছে, তোমরা একটু খেয়াল করো।
আচ্ছা আমি আর একবার দেখি। দেখো এখানে বেড়ে গেছে, কমে গেছে, আবার বেড়ে গেছে, আবার কমে গেছে। এটা কি দেখা যায় যে যখন কাছাকাছি যাচ্ছে বেড়ে যাচ্ছে, যে দেখা যায় জি স্যার। এটা? জি স্যার। জি স্যার। স্যার স্লিং শটের সাথে এটার কি কোনো সম্পর্ক আছে? কিসের সাথে? স্লিং শট। স্লিং শট আবার কি জিনিস আমি তো জানি না, বুঝাই বলো তো একটু। স্যার কোনো একটা নক্ষত্র বা কিছুর মাধ্যাকর্ষণকে কাজে লাগিয়ে একটা লং ডিস্টেন্স অতিক্রম করাটাকে। ও আচ্ছা, না এটা ওইটা আলাদা কনসেপ্ট। জি স্যার। ওকে, তো যেটা বলছিলাম আর কি, যে আমরা বেসিক্যালি এটাই বুঝাইতে চাচ্ছিলাম যে এই ইকুয়াল এরিয়া অতিক্রম করতে গেলে যখন দূরে দিয়ে যাবে তখন এটা তোমার কি করবে, মানে স্পিড কম হবে, যখন কাছে দিয়ে যাবে তখন স্পিড বেশি হবে। মূলত এটা দেখানোর উদ্দেশ্যই এটাই। যারা স্টিল বুঝো নাই, আরেকবার দেখো সাউন্ড ছাড়া কনসেন্ট্রেশন করতে হবে। এই যে বেশি হয়ে গেছে, কমে গেছে, এই যে দেখো আবার বেশি হয়ে গেছে, কমে গেছে, ঠিক আছে? তো আমরা এখন কি ক্লিয়ার হয়েছে তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, সো আমরা তাহলে এখন আমাদের পড়াশোনাতে ফিরে যাই। তো এটাকেই আমরা বলছিলাম হচ্ছে যে ভ্যালোসিটি ইন দা অরবিট অথবা ল অফ এরিয়াস। তাহলে নিশ্চয়ই বুঝছো যে আমাদের যে স্টেটমেন্ট সেটাতে কিন্তু দুইটা জিনিসই আছে, এরিয়া নিয়েও কথাবার্তা বলা আছে, ভ্যালোসিটি নিয়েও কথাবার্তা বলা আছে। সো আমরা দুইভাবেই এই সেকেন্ড লটাকে বুঝি বা জানি। আমরা আমাদের থার্ড লর দিকে যাই, কেপলারস থার্ড ল। সো থার্ড ল আমরা বলছি যে টাইম পিরিয়ড অফ প্ল্যানেটস। তো এখানে আমরা বলছি দ্য স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড অফ রেভলিউশন অফ দ্য প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান is proportional to the cube of the semi-major axis of the orbit. তাহলে আমরা তো মানে মোটামুটি এটা মনে করে একটা অরবিট ধরলাম, যে কোন একটা গ্রহের জন্য, যেমনটা বলছিলাম ফর এক্সাম্পল আর্থ। তো এটা যদি একটা অরবিট হয়, এটা যদি আমরা মনে করি আর্থ বলি, তাহলে ন্যাচারালি তোমরা এতটুকু বুঝো যে সে এই পথে অতিক্রম করে পুরা পথ গিয়ে আবার ওখানে ফিরে আসার যে টাইম লাগে সেটাকে আমরা বলি তার টাইম পিরিয়ড। সূর্যের চারদিকে পুরোপুরি একবার ঘুরে আসতে যে সময়টা লাগে। তো আমরা আর্থের জন্য সেটা জানি 365.25 ডেজ। যাই হোক, তো সেইটা এটা হবে এই যে, তাহলে এই যে টাইম পিরিয়ড টি বললাম সেটা হবে, সেটা স্কোয়ার হবে বেসিক্যালি যে সেমি মেজর অ্যাক্সিসের কিউবের প্রপোর্শনাল। সেমি মেজর অ্যাক্সিস কোনটা তোমরা জানো যে আমরা উপবৃত্তের দুই ধরনের অ্যাক্সিস থাকে, এটাকে আমরা বলি মেজর অ্যাক্সিস, এটাকে আমরা বলি মাইনর অ্যাক্সিস। এটা কিন্তু তোমার মানে বৃত্তের মতো চারিদিকে সমান নয়, এদিকে বড় এদিকে ছোট ন্যাচারালি। সো মেজর অ্যাক্সিসকে আমরা 2a দিয়ে এক্সপ্রেস করি, তাহলে এটা অর্ধেক হচ্ছে a। সো এই a হচ্ছে আমাদের সেমি মেজর অ্যাক্সিস, এবং মাইনর অ্যাক্সিসকে আমরা 2b দিয়ে এক্সপ্রেস করি, তার অর্ধেকটা হচ্ছে b, সেটাকে আমরা বলতে পারি সেমি মাইনর অ্যাক্সিস। সো a এর কিউবের প্রপোর্শনাল, সো টি স্কয়ার উইল বি প্রপোর্শনাল টু a কিউব। এটা হলো থার্ড ল। এবং বেসিক্যালি এটা হচ্ছে আমাদের মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা এই কেপলারস ল থেকে, ওয়ান অ্যান্ড অনলি। তাই আমরা বলছি যে যদি মনে করো যে এখানে একাধিক প্ল্যানেট হয়, সাপোজ এটা আমরা আর্থ বললাম, তাহলে আর্থের পরে থেকে মার্স মনে করো, সেটাও অবশ্যই এরকম একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে ন্যাচারালি। তাহলে সেইখানে তার যে টাইম পিরিয়ড সেটা হবে তার যে সেমি মেজর অ্যাক্সিস এটার কিউবের প্রপোর্শনাল আর কি, সেটা বলছি। তাহলে আমরা বলছি যে এখানে আমরা বলতে পারি যে টি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব
ইজ ইকুয়াল টু টি টু স্কোয়ার ডিভাইড বাই টু কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ সবগুলোর জন্য তার টাইম পিরিয়ড এবং সেই মেজর অ্যাক্সিসের যে রেশিওটা, অর্থাৎ একটার বর্গ আর একটার ঘন, সেটা কনস্ট্যান্ট থাকবে। দিস ইজ দ্য থার্ড ল। সো আমরা এখান থেকে বাকি ইয়েগুলা মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো সামনে দেখব। তাহলে দিস ইজ দ্য থ্রি লস অফ কেপলার। এবং তোমাদের যেটা করতে হবে যেমনটা বললাম, দেখো তোমরা কিন্তু ইনএক্সপিরিয়েন্স হওয়ার কারণে ভুলটা করে থাকো। আমি সবসময় রিমাইন্ডার দিয়ে দিই তোমাদের, আমি বলছি যে ইউ হ্যাভ টু পার্টস ইন দ্য এক্সাম, ভাইভা অ্যান্ড রিটেন। তাহলে তোমরা যেটা করো সবাই, যে তোমরা ভাইবার জন্য প্রিপারেশন নাও না, রিটেনের জন্য প্রিপারেশন নাও শুধু। রিটেন তো তুমি দেখে দেখে লিখো অনলাইনে অবশ্যই। তাহলে সেইখানে কিন্তু তোমার মানে পরীক্ষাটা হয় বেসিক্যালি যেসব কোশ্চেন স্যাররা একটু ট্রিকি কোশ্চেন করে সেগুলা, মানে সেটা হয়তো ম্যাক্সিমাম 21 মার্কসের মধ্যে 5 মার্কস বা 4 মার্কস, বাকিগুলো সব তুমি বইয়ে হুবহু পেয়ে যাও, জাস্ট আনসার দিয়ে দাও। তাহলে এইখানে তোমার অ্যাবিলিটিটা কিন্তু সেইভাবে জাজ হয় না, জাজ হয় কিন্তু ভাইভাতে। ভাইবার কিন্তু খুব বিশাল গুরুত্ব আছে। আর তুমি দেখা গেল যে পরীক্ষা দিয়ে তাই না ঘুরে বেড়াচ্ছ, আর খোঁজ নাই, পড়াশোনা করো নাই, ভাইভাতে করো খারাপ, এভাবে কিন্তু রেজাল্ট অনেকের খারাপ হয়। আমি বলবো যে তোমরা সব ব্যাপারে সমান গুরুত্ব দেবে। বই অল আর ইকুয়াল, হ্যাঁ। উল্টা তোমার 21 মার্কের পরীক্ষার জন্য তুমি পরীক্ষা দিবা হচ্ছে প্রায় 3 আওয়ার্স, লিখবা, ভাইভা হচ্ছে অনলি 10 মিনিট। তাহলে 10 মিনিটে তুমি পুরা 9 মার্কস ফুল পাইতে পারো। কিন্তু আমি কিন্তু দিই, যারা পারে তাদের ফুল মার্কসই দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে যেসব জিনিস আমি বলবো, অবশ্য তোমাদের মানে ওরির হওয়ার কিছু নাই যে আমি স্যার কি কি বললো নোট করতে হবে। আমি তোমাদের পরীক্ষার আগে কিন্তু আমি আবার লিখেও দিব, মানে সাপোজ ভাইবার আগে আমি একটা লিস্ট দিয়ে দিব যে ভাইবার টপিকস কোনগুলা কোনগুলা তোমাদের ভালো করে দেখতে হবে। কিন্তু যেটা বলবো সেটা তোমাকে ভালো করে দেখে আসতে হবে, এটা হলো কথা। সো তার মধ্যে কেপলার্স লর যে জিনিসগুলো স্টেটমেন্টগুলো, এগুলো কিন্তু ভাইবার খুব ইম্পর্টেন্ট টপিক, সেই জন্য এই কথাগুলো এখন বললাম। প্লিজ লার্ন দেম। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে হয়তো বলতে পারি যে এখানে এরিয়ার সাথে তো ভ্যালোসিটির কোনো সম্পর্ক নাই, তাহলে এই সেকেন্ড লটা এভাবে বলতেছি কেন, তোমাকে আমাকে বুঝাই বলতে হবে। সো টেক ইট সিরিয়াসলি। এই পর্যায়ে আমরা আরেকটা দেখছি, যেটাকে আমরা বলছি যে ডেরিভেশন অফ ল অফ গ্র্যাভিটেশন ফ্রম কেপলার্স ল ন্যাচারালি, যেটা একটু আগে আমরা কেপলার্স ল পড়লাম। তো আমরা এই কেপলার্স ল থেকে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন যেটা, সেটার স্টেটমেন্টটাকে ডিরাইভ করব, বাংলাতে আমরা বলতে পারি প্রতিপাদন করব। সো টু ডু সো আমাদের কিছু জিনিস অ্যাজাম্পশন করে নিতে হবে, অ্যাজিউম করে নিতে হবে। সো আমরা ধরে নিচ্ছি সাপোজ একটা প্ল্যানেট হচ্ছে এ, যার ম্যাস হচ্ছে m1 এবং যার অরবিটের রেডিয়াস হচ্ছে r1 এবং টাইম পিরিয়ড হচ্ছে t1। এগুলো আমরা ধরে নিলাম। ইট ইজ অ্যাজিউম দ্যাট দ্য অরবিট ইজ সার্কুলার, এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, যে অরবিটটাকে আমরা সার্কুলার ধরে নিচ্ছি। সো রিমেম্বার, দিস ইজ নট ট্রু। আমরা দেখলাম একটু আগে যে আমাদের যে অরবিট সেটা কিন্তু সার্কুলার নয়, সেটা ইলিপ্টিক্যাল, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে সেটা সার্কুলার। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার ইলিপ্টিক্যাল যে জিনিস সেটাকে আমরা সার্কুলার কনসিডার করব কেন? সো ইউ আর রাইট যে আমরা কেন করব, কিন্তু কখনো কখনো আমাদের কিছু অ্যাজাম্পশন করে পারফেক্ট রেজাল্টের কাছাকাছি হলেও আমরা একটা ধারণা দিতে পারি, সেটার জন্য আমরা অ্যাজিউম করি। পুরোপুরি আমরা হয়তো বুঝি না এক্স্যাক্ট কি হবে, কিন্তু কাছাকাছি চলে যায় উইথ লেস কমপ্লিকেটেড ক্যালকুলেশন। যেহেতু আসলে সার্কেলের শেপটা অনেকটাই পরিচিত, তাদের যে ফর্মুলাগুলো মাচ মোর ইজিয়ার, এই জন্য আমরা কনসিডার করি আর কি।
দেখা যায় যে তখন ওই ইলিপসের যে রেজাল্টটা সেটা সার্কেলের রেজাল্টের তুলনায় সামান্য একটু কম বেশি হয়। সেই জন্য আমরা অ্যাজিউম করি আর কি। তো এইখানেও আমাদের ওই যে কেপলার ল থেকে নিউটন ল আসার জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে অরবিট সেটা হচ্ছে সার্কুলার। তাহলে দেখো যদি অরবিটটা সার্কুলার হয় তাহলে তার তো কোনো মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস বলে কিছু থাকলো না, তাই না? তার চারিদিকেই হচ্ছে ডায়ামিটার, এদিকেও ডায়ামিটার এদিকেও ডায়ামিটার, ব্যাস, এবং অল আর ইকুয়াল। যদি আমি যে ছবিটা আঁকছি সেখানে ইকুয়াল লাগছে না, বাট তোমরা তো বুঝো। তো যাই হোক, তাহলে সার্কুলারে সব দিকে রেডিয়াস সমান হবে ন্যাচারালি, এদিকেও যা এদিকেও তা এদিকেও তা। তাহলে দেয়ার উইল বি নো সেমি মেজর অ্যাক্সিস, নো সেমি মাইনর অ্যাক্সিস, দেয়ার উইল বি অনলি রেডিয়াস। সো যেমনটা বলছিলাম যে এই যে ফর্মুলা আমরা মনে করে এগুলো ধরে নিলাম ফর প্ল্যানেট এ, তাহলে একটা প্ল্যানেট যদি আমরা বলছি যে তোমার বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে, ঘুরতে থাকে, তাহলে সেটা আর উপরে দুই ধরনের বল কাজ করে। একটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল, একটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল। সো আমাদের এই যে কেন্দ্রমুখী বলের যে এক্সপ্রেশন সেটা আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, সেটা আমরা জানি এরকম এম স্কোয়ার বাই আর। এখন আবার আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, তাহলে আমরা সেই মানটা যদি বসে আমরা এরকম লিখতে পারি যে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর। আমরা কেটে দিলে এরকম থাকে যে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এ প্ল্যানেটের জন্য সেটাকে বলতে পারি যে সেন্ট্রিপিটাল ফোর্স এফ ওয়ান ইজ ইকুয়াল টু এম ওয়ান আর ওয়ান ওমেগা ওয়ান স্কোয়ার, যেখানে ওমেগা হচ্ছে আবার টু পাই বাই টি, কৌণিক বেগ, সরি কৌণিক সরণ বাই সময় ন্যাচারালি। সো এটা হচ্ছে টু পাই বাই টি ওয়ান ফর প্ল্যানেট এ। আমাদের এক্সপ্রেশনটা এরকম হলো যে এফ ইজ ইকুয়াল টু এম ওয়ান আর ওয়ান টু পাই বাই টি ওয়ান হোল স্কোয়ার। এটা হলো আমাদের এফ ওয়ান এর এক্সপ্রেশন। আর সিমিলারলি আমরা যদি আরেকটা প্ল্যানেট, সেকেন্ড প্ল্যানেট বি কনসিডার করি, যেটার ম্যাস হচ্ছে এম টু, রেডিয়াস আর টু, এবং টাইম পিরিয়ড অফ রেভলিউশন হচ্ছে টি টু, তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে এভাবে লিখতে পারি এফ টু ইজ ইকুয়াল টু এম টু আর টু টু পাই বাই টি টু হোল স্কোয়ার। এখন এই দুইটা যে এক্সপ্রেশন আমরা পাইলাম সেই দুইটা এক্সপ্রেশনকে যদি আমরা কম্পেয়ার করি, একটাকে আরেকটাকে দিয়ে ভাগ করি, সো এফ ওয়ান বাই এফ টু, সেটাতে আমরা পাচ্ছি এম ওয়ান বাই এম টু ইন্টু আর ওয়ান বাই আর টু ইন্টু টি টু বাই টি ওয়ান হোল স্কোয়ার। মনে রাখো এটা টি টু তো নিচে থাকে, সেই জন্য এটা উল্টায় গেছে, এখানে ওয়ান বাই টু হলো, এখানে টু বাই ওয়ান। এখন এই জায়গায় দ্যাট ইজ, এটা তো বেসিক্যালি টি টু স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার। কেপলার লতে তো আমরা বললাম যে টাইম পিরিয়ডের স্কোয়ার হবে সেমি মেজর অ্যাক্সিসের কিউবের প্রপোর্শনাল। তো এখানে তো সেমি মেজর অ্যাক্সিস বলে কিছু নাই, আছে রেডিয়াস। তাহলে এখানে ওই যে টাইম পিরিয়ডের স্কোয়ার হবে রেডিয়াসের কিউবের প্রপোর্শনাল। সো আমরা বলছি যে অ্যাকর্ডিং টু কেপলারস ল T2 by T1 whole square will be equal to R2 by R1 whole cube। তাহলে আমরা এই মানটা যদি এখানে সাবস্টিটিউট করি ইনস্টেড অফ দিস, তাহলে আমরা এখানে মনে করো যে এরকম পাচ্ছি যে R2 হ্যাঁ কিউব বাই R1 কিউব। আমরা যদি কেটে দিই এটা R2 স্কোয়ার, এটা R1 স্কোয়ার রয়ে যাবে। সো আমাদের এক্সপ্রেশন উইল বি লাইক যে এরকম f1 by f2 is equal to m1 by m2 r1 r2 by r1 হোল স্কোয়ার, এরকম। সেইটা যদি হয়, আমরা যদি এটাকে একটু সাজায় লিখি, অর্থাৎ ওয়ান গুলো একদিকে টু গুলো একদিকে, তাহলে আমরা এরকম লিখতে পারি যে f1 r1 স্কোয়ার বাই m1 উইল বি ইকুয়াল টু f2 r2 স্কোয়ার বাই m2 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এরকম। এইটা থেকে আমরা কি বলতে পারি, দেখো তো আমরা কি বলতে পারি। আমরা যদি মনে করো এটা থেকে আমরা বলতে পারি f is proportional to m এবং f is proportional to 1 by r স্কয়ার। কারণ আমরা যদি f is proportional to m বলি তাহলে আমরা কি বলি, যে মনে করি f is equal to cm সাপোজ, সো f by m is equal to c।
তাহলে এফ বাই এম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে এফ ইজ প্রপোর্শনাল টু এম বলা যায়। সো এখানে এয়ার ইজ এফ বাই এম, হ্যাঁ এরকম আছে। সো সেক্ষেত্রে আমরা এফ ইজ প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট বলতে পারবো। ন্যাচারালি এফ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার হলে আমরা এফ আর স্কোয়ার হতো, তো সেটাও আছে। তাহলে এই দুইটা যে এক্সপ্রেশন আনলাম, অর্থাৎ বল হচ্ছে ভরের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তো সেটা অনেকটাই নিউটনস ল অফ গ্র্যাভিটেশন যেটা, সেটার অ্যানালোগাস। কারণ আমরা যদি আরেকটা ভর ওয়ান ধরে নিই তাহলে ভরের গুণফলের সমানুপাতিক হয়ে যাচ্ছে, অর্থাৎ m ইন্টু ওয়ান। সো হুইচ আর টুজ আর ইকুয়াল আর অ্যানালগাস, একই রকম। সেটাই হচ্ছে বেসিক্যালি এই স্টেটমেন্টটি আসলে আমরা বলতে পারবো যে তাহলে আমরা কেপলার ল থেকে নিউটন লতে আসতে পারি। সো দেয়ার উইল বি সেভারাল টাইপস অফ কোশ্চেন। এমন হতে পারে যে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হচ্ছে, এমন হতে পারে যে তোমাকে বলা হচ্ছে যে কোন অ্যাজাম্পশনের উপর বেস করে কেপলারস ল থেকে নিউটনস লতে আসা যায়, একটা শর্ট কোশ্চেন। তাহলে এটার জন্য ন্যাচারালি তোমাকে জিনিসটা বুঝতে হবে। তো সেটা তুমি অলরেডি বুঝছো যে কোন অ্যাজাম্পশন, অ্যাজাম্পশনটা হচ্ছে কি অ্যাজাম্পশন বলো তো দেখি, কি শুনছো ঠিক মতো? হ্যাঁ স্যার, উপবৃত্তাকার কল্পনা না করে স্যার বৃত্তাকার কল্পনা করলে অনেকটা কাছাকাছি হয় আর কি। কি সেটা, স্যার কোনটা? আহ, স্যার ওই যে স্যার রেডিয়াসটা, স্যার রেডিয়াসটা। রেডিয়াস নয়, অরবিট, স্যার শেপ অফ দ্য জি অরবিট, স্যার, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ স্যার অরবিটটা, স্যার হ্যাঁ অরবিটটা স্যার। সেই ক্ষেত্রে স্যার সার্কুলার কল্পনা করলে সেক্ষেত্রে স্যার আর ওই মানে স্যার উপবৃত্তাকার পথে যে স্যার দুইটা কেন্দ্র নিয়ে করতে হয় বা স্যার ওই মানে স্যার এই জিনিসগুলো চলে যায় আর কি তখন স্যার। কারণ সার্কুলার পথে তো স্যার পুরাটাই রেডিয়াস সব সব জায়গায় ইউনিফর্ম। এইটা স্যার একটা ঠিক ব্যাপার। আছে, তো এটা হলো আমাদের মেইন কথা। এখন আসলে অনেক কিছু আর কি ইনস্ট্যান্ট হয়তো আমার মাথায় থাকে, বাট যখন একসাথে ভাইবার নার্ভাসনেস তো সবসময়ই থাকে, এটা আমারও ছিল মনে করো, তোমাদেরও থাকবে, কিন্তু তারপরেও যতটুকু পারা যায় প্রিপারেশন নিতে হবে এবং ভালো করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটা রিলেটেড কিছু জিনিস। অভিকর্ষ ত্বরণ, বলো কাকে বলে অভিকর্ষ ত্বরণ? স্মল জি বেসিক্যালি, হোয়াট ইজ দিস, কাকে বলে? স্যার অভিকর্ষজ বলের প্রভাবে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার যেটা, সেটাকেই। বলতে পারো। আহ, আর কেউ? আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমরা এটাই বলতে পারি অভিকর্ষ বলের প্রভাবে, অথবা ওই কথাটাকে আমরা এক্সপ্লেন করলে এরকম বলে যে তোমার মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার, কারণ এটা অভিকর্ষ বলের কারণেই হয়। সো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ফর এ ফ্রিলি ফলিং বডিজ আর কি, ঠিক আছে। তো বডি তো ফল করে অবশ্যই অভিকর্ষের কারণে। কারণ চিন্তা করো যে তোমার অভিকর্ষ যদি না থাকতো আমরা নিচেই কেন যাচ্ছি, সেটা কিন্তু ভাববার বিষয়। And তোমার কাছে মানে ইফ ইউ কান্ট থিঙ্ক দিস ওয়ে, মনে করো তুমি একজন সাধারণ মানুষ, তুমি ফিজিক্স বুঝো না, সায়েন্স বুঝো না, তো তুমি বলো যে সবকিছু তো নিচেই যাবে, উপরে কেন যাবে? এখানে আবার আলাদাভাবে আকর্ষণ বিকর্ষণের কোনো তো ব্যাপার থাকতে পারে না। তাহলে আমি তোমাকে বলি যে পৃথিবীটা তো এরকম গোলাকার, মানে কমলা লেবুর মতো বলি আমরা আর কি। যাই হোক, তাহলে আমরা অ্যাজিউম করি, তাহলে ধরে নিলাম যে তুমি এখানে আছো বছরের কোনো এক সময়, তাহলে তখন নাহলে তোমার থেকে যেটা পড়লো সেটা নিচের দিকে গেল, কিন্তু যখন তুমি এখানে আছো তখন, তখন তো নিচে মানে এদিকে হওয়ার কথা ছিল, তখন আবার কেন এদিকে যাচ্ছে? যখন পাশাপাশি ছিল তখন নিচে তো ওইদিকে হওয়ার কথা ছিল, তখনই বা আবার কেন এদিকে যাচ্ছে? তাহলে এটা ভাববার বিষয় যে আসলে নিচে মানে যে মানে ডাউনওয়ার্ড বলছি আমরা, পুরা মহাবিশ্বের সাপেক্ষে কিন্তু আমরা সবসময় ঘুরতেছি।
এটা কিন্তু ডাউনওয়ার্ড নয়, আমাদের এটা কিন্তু অনেকটা এরকম যে রোলার কোস্টারে যেটা হয়ে থাকে আর কি, মনে করো শেপ এরকম 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 চেঞ্জ হচ্ছে, উল্টাই পাল্টাই যাচ্ছে আমাদের গাড়ি, কিন্তু আমরা পড়তেছি না কেন? আমাদের বেঁধে রাখছে বেল্ট দিয়ে। তো এখানে আমার যে বেল্টটা হচ্ছে অভিকর্ষ বল, আকর্ষণ বল, এই বল দিয়ে বাঁধা আছে বলেই আমরা কিন্তু সিটকে পড়ি না, স্বাভাবিক থাকি, স্থির থাকি। তাহলে এটা আমাদের ব্যর্থতা হবে যদি আমরা বুঝতে না পারি যে দেয়ার ইজ এ ফোর্স অফ অ্যাট্রাকশন। কারণ আমাদের বোঝা না বোঝায় ফোর্সের অস্তিত্ব বিলীন হয়ে যাবে না, কিন্তু ফোর্সের অস্তিত্ব বিরাজমান, সেটা বুঝতে হবে। তাহলে কেবলমাত্র এই ফোর্স আছে বলেই কিন্তু বস্তু নিচের দিকে পড়তেছে। তো যেমনটা বলছিলাম যে এটার এক্সপ্রেশন তো খুবই সোজা। আমরা জানি যে এ ফিজিক্যাল টু gmm/r², এটা হচ্ছে ফ্রম নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এবং আমরা নিউটনের ওই যে গতিসূত্র, নিউটনস ল অফ মোশন থেকে আমরা বলতে পারি এফ ইজিক্যাল টু mg, বেসিক্যালি এম এ, আমরা এখানে এ কে জি দিয়ে রিপ্লেস করে দিয়েছি। তাহলে our expression will be like this: mg is equal to gmm/r², but to be exact g is equal to gm/r². So this is the expression for acceleration due to gravity, which is very known to you. I know যে সেগুলো তোমরা সবাই জানো, বাট আমরা এই পর্যায়ে যেটা আলোচনা করব সেটাও তোমরা জানো, কিন্তু তারপরেও আমার দায়িত্ব হচ্ছে ক্লিয়ার করা। তো সেটা হচ্ছে যে জি এর যে ভ্যালু, সেটার যে পরিবর্তন হয় ফর পার্টিকুলার রিজন, যেমন এখানে আমরা বলছি ভ্যারিয়েশন অফ জি উইথ অ্যালটিটিউড, উচ্চতার সাপেক্ষে জি এর পরিবর্তন, সরি হ্যাঁ, উচ্চতার সাপেক্ষে জি এর পরিবর্তন যেটা, সেটা। তো আমরা উপরের যে এক্সপ্রেশন দেখলাম সেটাতে আমরা দেখলাম যে তোমার মানে আর যেটা, সেটার মান বাড়তে থাকলে জি এর মান কমতে থাকবে, খুব ন্যাচারাল। তো এখানে খুব ওই ন্যাচারাল ওয়েতেই আমরা এক্সপ্লেন করছি, নাথিং কমপ্লিকেটেড হিয়ার। সাপোজ দিস ইজ আর্থ এবং এটা হচ্ছে সেন্টার ও। সো ও থেকে আর্থের সারফেসে কোন একটা পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর, আমরা এটা ধরে নিলাম। So our expression will be like this: যে mg is equal to gmm/r², or mটা এলিমিনেট করে আমরা g is equal to gm/r² বলতে পারি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সপ্রেশন। কারণ আমরা যদি ইমিডিয়েটলি সারফেসে না বলে একটু উপরে h হাইটে কনসিডার করি, অর্থাৎ অ্যালটিটিউড যদি h বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্স ফ্রম সেন্টার উইল বি r প্লাস h, and our expression will be a g prime is equal to gm/r plus h হোল স্কয়ার, এরকম। তাহলে আমরা এখন যেটা চাই সেটা হলো দুটার মধ্যে কম্পেয়ার করতে, যে কে বড় কে ছোট। সো এটা করার জন্য আমরা ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 দিয়ে ডিভাইড করছি, ভাগ করছি, এবং আমাদের এইগুলো তো সিমিলার, সো এগুলো চলে যাচ্ছে। আর এক্সপ্রেশন উইল বি লাইক r² / r plus h হোল স্কয়ার। সো এটাকে আমরা যদি একটু সিম্পলিফাইড করি, আমরা এরকম লিখতে পারি যে 1/r plus h divided by r হোল স্কয়ার, এরকম আমরা লিখতে পারি। উপরে আরটাকে নিচে নিয়ে আসি, তো এটাকে আমরা 1 প্লাস h/r লিখতে পারি। সো 1 প্লাস h/r হোল স্কয়ার বা 1 প্লাস h/r টু দি পাওয়ার -2, এরকম। তো এখন এই যে এক্সপ্রেশন আসলো 1 প্লাস h/r টু দি পাওয়ার -2, সেটা একটা পরিচিত এক্সপ্রেশন, যেটাকে আমরা বাইনোমিয়াল এক্সপ্রেশন বলে থাকি, দ্বিপদী উপপাদ্য এক্সপ্রেশন যেটা, সেটার জন্য পার্টিকুলার ফর্মুলাও আছে। সো আমরা উই ক্যান রাইট যে 1 প্লাস x টু দি পাওয়ার -2 will be equal to 1 minus 2x
প্লাস 3x² মাইনাস 4x³ এরকম। তো আমরা যেটা করছি এখানে যে এই হায়ার অর্ডার টার্ম যেগুলা আরো যেগুলো আছে আর কি, সেগুলোকে আমরা ইলিমিনেট করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি কনসিডারেশন থেকে। কেন দিচ্ছি সেটাও বলছি। তো ইলিমিনেট করে দিয়ে আমরা শুধু এই অংশটা অর্থাৎ 1 - 2x যেটা সেটা রাখছি। এখন এখানে x এর সাথে আমরা কম্পেয়ার করছি বেসিক্যালি h/r যেটা সেটা। So our expression will be like 1 - 2h/r, like this one. And প্রশ্ন হলো যে স্যার এই যে x² x³ এগুলো আমরা ইলিমিনেট কেন করলাম? তো দেখো আমরা বেসিক্যালি আর্থের কত উপরে গিয়ে আমরা আমাদের প্রয়োজন মিটাই কাজ করি, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। মানে অ্যালটিটিউড আমাদের আসলে বেসিক্যালি দরকার কত। তো আমরা একটু খেয়াল করে দেখবো যে যদি আমাদের হাই অ্যালটিটিউডের বিমানগুলোকে কনসিডার করি তাহলে সেটার অ্যালটিটিউড মোর অর লেস 38,000 ফিট। আমরা সেটাকে মিটারে নিয়ে আসলে 13,000 মিটার বা টু বি এক্সাক্ট 13 কিলোমিটার এরকম বলতে পারি। এটা হলো মনে করো মোর অর লেস এইচ এর মান। whereas আর এর ভ্যালু আমরা জানি 64,000 কিলোমিটার। তাহলে আমরা যদি 13কে মনে করো 64,000 কিলোমিটার দিয়ে ভাগ করি তাহলে বেসিক্যালি কিছুই থাকে না, ইজ ভেরি ক্লোজ টু জিরো। অবশ্য নট এক্স্যাক্টলি জিরো, উই ক্যান সে যে আমরা বলতে পারবো না যে জিরো হুবহু জিরো, সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা বলতে পারি যে ভেরি ক্লোজ টু জিরো। সো হোয়াট ডাজ ইট মিন? জিরোর যদি কাছাকাছি হয় তাহলে তার কিউব করলে আরো ছোট হবে, স্কোয়ার করলে মানে স্কোয়ার করলে আরো ছোট হবে, কিউব করলে আরো ছোট হবে। তাতে করে ওইগুলো যোগ বিয়োগ করে আমাদের মেইন যে ভ্যালু তার কোনো তেমন কোনো ডিফারেন্স হবে না। আমরা বলতে পারি ফর এক্সাম্পল আমরা 0.5 একটা সংখ্যা কনসিডার করলাম, তো সেটাকে যদি আমরা স্কোয়ার করি আমরা পাবো 0.25, অর্ধেক হয়ে গেল। কিউব করলে আমরা পাইতাম 0.125, 1/4 হয়ে গেল। তাহলে দেখো আমরা জানি যে তোমার একের বড় সংখ্যা যদি হয় তাহলে স্কোয়ার কিউব করলে বাড়ে মান, কিন্তু যদি ছোট হয় তাহলে কিন্তু উল্টা হয়, অর্থাৎ আরো ছোট হয়। তাহলে সেক্ষেত্রে যেহেতু মানটা এমনিতেই অনেক ছোট এবং তার কিউব করলে স্কোয়ার করলে আরো ছোট হয়ে যাবে, এই জন্য আমরা এটাকে আর কনসিডারেশনে রাখি নাই, তাতে করে কোনো সমস্যাও নাই। এখন আসো যে কনসিডারেশনে রাখি নাই সব ঠিক আছে, আমাদের এক্সপ্রেশনটা এরকম পাইলাম, সেটাও ঠিক আছে। এখান থেকে আমরা আসলে কেমনে বুঝছি যে কোনটা বড় কোনটা ছোট বা এই সেই? তাহলে আমরা বলছিলাম যে মনে করো h/r এর মান ভেরি ক্লোজ টু জিরো। আমরা হিসাবের সুবিধার জন্য যদিও মান এত বড় না কিন্তু আমরা ধরে নিচ্ছি যে h/r is equal to 0.1, সাপোজ আর কি। তাহলে 2h/r is equal to 0.2, so 1 minus 0.2 will be like 0.8. তাহলে our expression will be goes for g prime is equal to g into 0.8. এখন দেখো আমরা বলছি যে কোন একটা সংখ্যাকে যদি একের চাইতে কম কোন সংখ্যা দিয়ে গুণ করা যায়, একের চাইতে কম মানে খুব সামান্য কম হলেও চলবে আর কি। এখানে 0.1 বলছি, সেটা যদি নাও হয় মনে করো 0.0001 হয় তাতেও সমস্যা নেই, বাট এক্স্যাক্টলি এক যদি না হয় তাহলে যেটার সাথে গুণ করব ওইটা সমান যেটা হবে সেটা অবভিয়াসলি যেটার সাথে গুণ করব তার চাইতে ছোট হবে। আমরা সহজ এক্সাম্পল দিয়ে বলতে পারি যে এটাকে আমরা এরকম লিখতে পারি যে 10 into 0.8 will be equal to 8. So 8 যেমন 10 এর চাইতে ছোট ন্যাচারালি, ঠিক তেমনি ভাবে g প্রাইম g এর চাইতে ছোট। তার মানে পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে। So that is all from this topic, যে অ্যালটিটিউডের সাথে জি এর পরিবর্তনটা তাহলে কমে, আমরা সেটাই বলছি।
আর ইউ ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. জি স্যার। ওকে, সো ভালো, যদিও সহজ টপিক ছিল। আচ্ছা, আমরা এরপরে দেখাচ্ছি ভেরিয়েশন অফ জি উইথ ডেপথ, গভীরতার সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা। তো বিফোর গোয়িং টু ডিসকাস ফ্রম টেক্সট, আমরা তোমাদের থেকে কিছু কনসার্ন নেই। সেটা হলে কি মনে হয় যে গভীরতার সাথে জিএন ওয়ান কি হবে, বাড়বে না কমবে? স্যার কমবে স্যার। কিন্তু আমরা তো অ্যাকর্ডিং টু ডেফিনেশন জানি যে জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, মানে আর এর মান কমলে জি এর মান বাড়ার কথা, তাহলে কমবে কেন? ডু ইউ হ্যাভ এনি এক্সপ্লেনেশন? গভীরে গেলে তো রেডিয়াস কমে যাবে, আরো তো রেডিয়াস কমলে তো জি এর মান বাড়ার কথা, তাহলে জি এর মান না বেড়ে আবার কমবে কোন দুঃখে? কারণটা কি বলতে পারো? স্যার কেন্দ্রে তো জি এর মান 0 স্যার, বিক্ষেপের জন্য। কেন্দ্রে যে জি এর মান 0, সেটা তো এই যেটা বলছি যে ডেপথের সাপেক্ষে কমবে, সেইটার উপর বেস করে আমরা ধরে নিচ্ছি, মানে ক্যালকুলেশন করে পাচ্ছি 0। ওইটাকে তো ধরে এটা পাচ্ছি না, তার মানে যেটা বেসিক সেটা তো তোমাকে বুঝতে হবে। সো কেন ছোট সেটা আমি বলি তাহলে। দেখো, আমরা এখানে বেসিক্যালি জি ইজ ইকুয়াল টু জিএম বাই এক্স স্কয়ার যে এক্সপ্রেশন পাচ্ছি, এটাকে আমরা জাস্ট সিম্পলি একটা ভাগ এর সাথে কনসিডার করতে পারি, যে আমরা ভাগ করছি একটা জিনিসকে আরেকটা জিনিস দিয়ে, ঠিক আছে? তাহলে মনে করো যে জিএম এর মান হচ্ছে 30 সাপোজ, আর মনে করো যে এই আর স্কয়ারের মান হচ্ছে 6, তাহলে রেজাল্ট হচ্ছে 5। সহজ কথা। এখন যদি নিচেরটা কমে যায়, ফর এক্সাম্পল আমরা নিচেরটা কেবলমাত্র নিচেরটা কমাইলাম, করলাম 5, তাহলে রেজাল্ট হবে 6। মানে তাহলে বড় হয়ে যাচ্ছে, নিচেরটা কমলে মানটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু সেটা কখন? সেটা হচ্ছে যখন উপরেরটা কনস্ট্যান্ট থাকবে সে তখন। কিন্তু নিচেরটা কমার সাথে সাথে যদি উপরটাও কমতে থাকে, তাহলে তো আর মান বাড়তে পারবে এমন কোনো কথা নাই। এটা কেমন কমবে উপরেরটা নিচেরটার তুলনায়, সেটার উপর ডিপেন্ডেন্ট। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে উপরেরটা কমে 20 হয়ে গেছে, নিচেরটা কমে 5 হয়েছে, তাহলে তখন তো রেজাল্ট 4 হচ্ছে, উল্টা আরো কমে গেল, আগে 5 ছিল এখন 4 হইলো। তবে নট নেসেসারি যে নিচে কমলেই মান বাড়বে, এটা ডিপেন্ড করে উপরেরটা কনস্ট্যান্ট থাকা না থাকার উপর। তাহলে আমাদের উপরে যে মান ছিল জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, তাহলে এই জিএম এর মান যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা ঠিক আছে, অর্থাৎ নিচে বাড়লে মান, নিচে কমলে মান বাড়বে। তো এটা যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে ঠিক নাই। সো আমরা সেটাই দেখব যে এই যে জিএম এর মানটা স্থির থাকে না, সেটা আমরা দেখব। এক মিনিট প্লিজ। আচ্ছা, তো যেটা আমরা বলছিলাম যে আমরা ধরে নিচ্ছি যে আবারও এটা হচ্ছে একটা আর্থ, এটা হচ্ছে আর্থের সারফেস, এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স আমরা ধরে নিচ্ছি আর। সেক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনটা নর্মাল এক্সপ্রেশন উইল লাইক এম জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, মানে জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। এখন যদি আমরা এই সারফেস থেকে এইচ গভীরতায় আসি,
এইচ গভীরতায়, তাহলে আমাদের রেডিয়াস উইল বি r মাইনাস এইচ হোল স্কয়ার। বাট রিমেম্বার যে এখানে আমাদের এমটার কনস্ট্যান্ট থাকে না, তখন জি এম প্রাইম বলছি আমরা, এমটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এখন প্রশ্ন হলো যে স্যার এম আবার চেঞ্জ হলো কেন, আগের বার তো চেঞ্জ হয়েছিল না। দেখো তুমি একটা পার্টিকুলার শেপের বাইরে যাই করো না কেন, তাতে করে পার্টিকুলার শেপটা ডিফর্মড হয় না, এটার অরিজিনাল শেপেই রয়ে যায়, এবং ইভেনচুয়ালি সেখানে কি হয় না, কোনো মানের পরিবর্তন হওয়ার কথা না। কিন্তু যদি তুমি ভিতরের দিকে আসো, তাহলে তো এটা শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা বাইরের শেপটা এরকম ছিল, এত বড় ছিল, এখন ওই নতুন রেডিয়াসের সাপেক্ষে তার শেপটা হয়ে যাচ্ছে এরকম ছোট। তো শেপ ছোট হয়ে যাওয়া মানে হচ্ছে তার ভলিউম কমে যাওয়া, ন্যাচারালি ভলিউম কমা মানে হচ্ছে তার ম্যাস কমে যাওয়া। যেহেতু আমরা জানি যে ম্যাস সমান হচ্ছে তোমার ভলিউম ইন্টু ডেনসিটি, তাহলে ভলিউম যদি কমে ন্যাচারালি ম্যাস কমে যাবে। তাহলে আমরা বলছি যে বাইরের শেপটার জন্য আমরা ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, তার সাথে রো গুণ করলে আমরা পাচ্ছি ম্যাস। ভিতরের শেপটার জন্য ভলিউম হচ্ছে 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু রো, তাহলে এটা টোটাল হচ্ছে ম্যাস। ভলিউম হচ্ছে 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের যে এক্সপ্রেশন, স্যার বলো, আর মাইনাস এইচ এরটা আবার বলবেন একটু। আমি তো শেষই করি নাই এখনো, তুমি মাঝখানে কেন কথা বলছো? আচ্ছা স্যার। মিউট করো নিচে গিয়ে। আচ্ছা যাই হোক, তো যেটা বলছিলাম, তো তাহলে নতুন ভাবে ম্যাথসটা কিন্তু কমে গেল আর কি। ঠিক আছে, এখন আমরা সেটাকে একটু এক্সপ্লেন করি, মানে উইথ ডিটেলস, ভ্যালুজ এন্ড আদার্স, কিভাবে কমলো বা কি কমলো না কমলো এই সেই। তো তার আগে এক্সপ্লেন করার আগে আমরা এটাকে একটু সিম্পলিফাইড করি আর কি। আচ্ছা, আর মাইনাস এইচ নিয়ে যদি এই পর্যায়ে একটু বলে নিই, তাহলে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এইচ, তাহলে নতুন ডিস্টেন্সটা ন্যাচারালি আর মাইনাস এইচ। কারণ দেখো এটা যদি আর হয়, তাহলে এই অংশটা আর এই অংশটা যোগ করে আর হইতে হবে, তাহলে আর মাইনাস এইচ প্লাস এইচ ইজ ইকুয়াল টু আর ন্যাচারালি। তাহলে এইচ গভীরতায় আসলে এই যে ডিস্টেন্সটা কেন্দ্র থেকে, সেটা ন্যাচারালি আর মাইনাস এইচ, এটা তো কমপ্লিকেটেড কিছু নয়। এখন যেটা বলছিলাম যে এটার সাপেক্ষে যে মানটা কেমনে কমলো সেটা যদি আমরা একটু এক্সপ্লেন করি, সেটা এক্সপ্লেন করার জন্য আমরা এই যে এম এর মান, সেটা যদি আমরা এখানে বসাই তাহলে একটু আমরা সিম্পলিফাই হব। অর্থাৎ মনে করো এই যে 4/3 পাই আর কিউ রো, এটাকে আমরা এম এর পরিবর্তে এখানে বসালাম। সো আওয়ার এক্সপ্রেশন উইল বি লাইক, জি তো রয়ে গেল, আর এম এর পরিবর্তে আমরা বসাইলাম 4/3 পাই আর কিউব রো, নিচে ছিল আর স্কোয়ার। তাহলে এটা অমিট হয়ে গিয়ে এক্সপ্রেশন হয়ে গেল এরকম যে 4/3 পাই জি তোমার রো আর, এরকম হলো। এটা হলো আমাদের ওই স্বাভাবিক অবস্থা এক্সপ্রেশন, অর্থাৎ যখন ভূপৃষ্ঠের উপরেই আছে আর কি, ভিতরে যায় নাই, তখনকার এক্সপ্রেশন। এখন আমাদের যখন এই যে 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব যখন বসাবো পরবর্তী এক্সপ্রেশন জি প্রাইমে, তখন কাটাকাটি করে এরকমই চলে আসবে। তার মানে তখন আমাদের জি প্রাইম ইজ ইকুয়াল টু এরকম হবে যে 4/3 পাই জি আর মাইনাস এইচ রো, বা যাই হোক আগে রো লিখতে পারতাম, সমস্যা নেই, এরকম। তাহলে মূল কথা হলো এই যে এক্সপ্রেশনে নিচে আছে আর স্কয়ার, উপরে আছে আর কিউব, এম এর মধ্যে কিউব আছে, তাহলে যদি কমে তাহলে উপরে কিউব যেহেতু আছে তাহলে উপরে বেশি কমবে, নিচে কম কমবে। আমরা সেটারও এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি ধরে নিই যে আর সমান 10 সাপোজ, এবং এইচ সমান 1, তাহলে এই নর্মাল এক্সপ্রেশনে এম এর মধ্যে কি ছিল,
আর কিউব আর এর মধ্যে এটা আর স্কোয়ার, সো 10 কিউব বাই 10 স্কোয়ার মিনস 1000 ডিভাইডেড বাই 10, এই সরি 100 মিনস 10, রেজাল্ট হচ্ছে 10, মানে উপরেরটা এটা 10 গুণ। তাহলে আমাদের মানটা তখনই ঠিক থাকবে যখন এই নতুন যে এম প্রাইম সেটাতেও মানে এখানে আর কিউব বাই আর এর মান যদি 10 হয়, যদি কমে যায় তাহলে বুঝবো যে এম এর মান কমে গেছে। তাহলে আমরা আর মাইনাস মানে 10 মাইনাস 1 করি, তাহলে কত হবে 9। সো আমরা 9 কিউব বাই 9 দেখি, 9 কিউব হচ্ছে 729 আর 9 স্কোয়ার হচ্ছে 81। তাহলে দেখো এখন কিন্তু আর 10 হচ্ছে না, লেস দেন 10, কারণ 81 হতে হলে 810 হতে হবে। সেখানে কিন্তু মানটা কমে গেছে ন্যাচারালি। সেটার কারণে আমরা বলছি যে নিচে আর না যতটা কমছে, জি তার চাইতে বেশি কমে গেছে, মানে সরি এম তার চাইতে বেশি কমে, তাহলে মানে উপরের ভ্যালুটা নিচের চাইতে বেশি কমে গেছে এবং দেয়ারপর রেজাল্ট তাহলে কি হবে, কমে যাবে। তাহলে আমরা এখন এই কম্প্যারিজনটা দেখি, তাহলে আমাদের সাবমিশন হয়ে যাবে। তোমাদের তখন প্রশ্ন থাকলে আমি দেখব। সো আমরা বলছি যদি জি প্রাইমকে জি দিয়ে আমরা ভাগ করি, তাহলে দেখো আমাদের সিমিলার টার্ম যেগুলো ছিল 4/3 পাই রো জি কেটে যাবে, 4/3 পাই রো থাকবে। বেসিক্যালি জি প্রাইমকে যদি জি দিয়ে ভাগ করছি আর মাইনাস এইচ বাই আর, বা আমরা বলতে পারি 1 মাইনাস এইচ বাই আর। তাহলে এটা আবারও পুরানো কথা, এইচ বাই আর তো জিরো না, জিরোর কাছাকাছি, 1 মাইনাস মনে করো সেটা আমরা 0.1 ধরছিলাম আগে, এখন যদি সেটাই ধরি তাহলে এটা 0.9, 1 মাইনাস 0.1 ইজ ইকুয়াল টু 0.9, সো our expression will be like 9 is equal to 10 into 0.9। তাহলে অবভিয়াসলি এই 10টা বড় এটা চাইতে, মানে জি ইজ গ্রেটার দেন জি প্রাইম। সো এগেইন আমরা তাহলে বললাম যে যত গভীরে যাব জি এর মান তত কমতে থাকবে। এখন বলো আর কোনো প্রশ্ন থাকলে, যে কেন কমবে না কমবে বুঝো নাই, যদি মনে করো স্টিল নাও। ওকে দেন, হ্যাঁ বলো। স্যার আমাদের এখানে প্রশ্ন কি টাইপের আসতে পারে এই যা পড়লাম এখন পর্যন্ত? প্রশ্ন ডেসক্রিপটিভ আসতে পারে, ম্যাথমেটিক্স আসতে পারে, আর যেমন পড়াইলাম হুবহু তেমনও আসতে পারে। ফর এক্সাম্পল আমরা সেকেন্ডটা আমরা বলতে পারি যে explain why the values of z will be less than the value of g at surface, হ্যাঁ, when it মানে dips down at 1000 মিটার মনে করো সাপোজ, জি স্যার। তাহলে কেন কমবে? আচ্ছা জি স্যার। এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। সেক্ষেত্রে তুমি h is equal to 1000, r is equal to 600, 4000, 64,000 এরকম লিখবে আর কি, তো তাতে করে যা আসে তাই, এরা হতে পারে। জি স্যার। তারপরে মনে করো যে এখানে বলতে পারে যে জাস্ট সিম্পলি হাউ দ্য ভ্যালুজ অফ জি চেঞ্জেস উইথ দ্য চেঞ্জ অফ ডিস্টেন্স, তাহলে তুমি এটা ডিটেলস এক্সপ্লেন করবে, বা ডেপথের সাথে কেমন চেঞ্জ হয় সেটা হতে পারে। আবার মনে করো যে শর্ট কোশ্চেন, জাস্ট সিম্পলি শর্ট কোশ্চেন, যে মানে নর্মালি জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার থেকে তো এটা বাড়ার কথা, কিন্তু এখানে কমতেছে কেন সেটা, মানে মূল কথা হলো কনসেপ্টটা ঠিক থাকলে কোশ্চেন যেমনই আসুক তোমার আনসার করতে সমস্যা হবে না। আচ্ছা জি স্যার। কিন্তু ইউ হ্যাভ টু নো দ্য কনসেপ্ট ক্লিয়ারলি। জি স্যার। অ্যান্ড আমি অবশ্যই চ্যাপ্টার শেষে আবার কোশ্চেন দিয়ে দিব, সো তুমি সেখান থেকে আরো ভালো আইডিয়া করতে পারবা যে কি ধরনের কোশ্চেন হতে পারে। জি স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে আমাদের আর একটা টাইপস থাকলো, যেটা আমাদের একটা সাধারণ টাইপস, অর্থাৎ পৃথিবীর শেপের কারণে যে জি এর পরিবর্তন। আমরা বলে থাকি যে পৃথিবীটা ইউনিফর্মলি সার্কুলার নয়, স্ফেরিক্যাল নয়, একটু চাপা উপরে নিচে, অনেকটা লাইক কমলা লেবুর মতো আর কি। মানে আমি ইগনোর মাই ড্রয়িং, এটা তো পারফেক্ট নয়। তোমরা জানো যে উপরে নিচে যদি একটু চাপা হয় তাহলে এই যে পাশের যে ডিস্টেন্স সেটা বড় হবে উপরে নিচের চাইতে, উপরে নিচের ডিস্টেন্সটা একটু ছোট হবে আর কি, মেইন ডিস্টেন্স। তো এই উপরে এটাকে আমরা বলি পোল আর কি, এই বরাবর যে ডিস্টেন্সটা এটাকে পোল বলি, নর্থ পোল সাউথ পোল আর কি। আর এদিকে আমরা বলি ইকুয়েটর, বিষুবীয় অঞ্চল, ইকুয়েটর।
তো যেহেতু এদিকে আর এর মান বেশি, তাহলে জি এর মান কমে, আর এদিকে যেহেতু আর এর মান কম, জি এর মান বেশি। তার মানে আমরা বলবো যে কেউ যদি পোল থেকে ইকুয়েটরে যায়, মনে করে এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে জি এর মান বেশি থেকে আস্তে আস্তে কম হতে থাকে, এবং কেউ যদি ইকুয়েটর থেকে পোলের দিকে যায়, তাহলে তার ক্ষেত্রে জি এর মান কম থেকে আস্তে আস্তে বেশি হতে থাকে। এই আর কি কমন কিছু কথাবার্তা। সো মোটামুটি এগুলাই হচ্ছে অ্যাবাউট জি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ নিয়ে কথাবার্তা যেগুলো সেটা। সো ওকে, অ্যাট দ্যাট পয়েন্ট আমি আসলে নিজেও স্ট্রেসড ফিল করতেছি, তোমাদের অবস্থা জানি না। সো হিয়ার উই টেক এ ব্রেক। আমরা 11:30 আবার শুরু করবো, 20 মিনিট ব্রেক। তোমরা যে যার মতো যা ইচ্ছা করতে পারো, এখানে জয়েনিং এ থাকতে পারো, আমিও জয়েনিং এ থাকতেছি। ক্লাসের জায়গায় থাক, আমরা 11:30 থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। জি স্যার। ওকে, সালাম। আসসালামু আলাইকুম again. জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমাদের আর অন্য কোর্সগুলোর কি অবস্থা? ক্লাস কতদূর আগাইছে? স্যার আমাদের সিএসসি এবং শেষ হয়ে গেছে সিলেবাস, ম্যাথের গতকালকে রাতে শেষ হইলো। ট্রিপলি কিছু বাকি আছে। আর আমাদের ইউআরইএম এ একটা ক্লাস হয়েছে বলা যায়, দুইটা ক্লাস হয়েছে। আর ইউআরইএল প্রায় শেষের পথে। ওরে বাবা, তাহলে তো আমি দেখা যায় পিছাই আছি অন্যদের তুলনায়। আমাদের মিডে চ্যাপ্টার কয়টা না স্যার? স্যার, ঠিক আছে স্যার। ঠিক কেমনে আছে? অন্যদের যে শেষ হয়ে গেছে বলতেছো? স্যার এটাও তো স্যার শেষ হয়ে যাবে। আপনি যতটুকু পড়াবেন অতটুকু সিলেবাস। না সেটা তো স্যার 100 একসাথে হইলে স্যার ওই বেশি হয়ে গেলে স্যার পড়াবে। না, আমি যে শেষ করে দিব সেটা তো আমার প্ল্যান আছে, সেটা না। বাট ওই যে বললাম অনেকেই তো শেষ করে দিছে অলরেডি, সেজন্য বললাম সেক্ষেত্রে তো আমি পিছাই গেছি। জি স্যার, এটা ঠিক আছে। কিন্তু স্যার এমনি স্যার ওই আস্তে আস্তে আগালে স্যার ভালো, কারণ স্যার ওই সবগুলো একসাথে হয়ে গেলে স্যার হিবিজিবি হয়ে যায় স্যার, পড়াটা হয় না স্যার ক্লিয়ার। বুঝছি। ম্যাথ কোন স্যার নেন? রাশেদ স্যার। আরে বাবা, রাশেদ স্যার তো এবার ফার্স্ট হয়ে গেছে, অন্যবার তো উনি পিছাই থাকে। জি স্যার। ভালো। স্যার রাশিদ স্যার এমনি স্যার পড়ায় ভালো, উনি স্যার ওই একটা নিয়ম দেখে দেয়, বাকিগুলো আমাদেরকে করতে বলে আর কি। আচ্ছা, ঠিক আছে। সবারই তো নেগেটিভ পজিটিভ থাকবে, আমারও আছে নিশ্চয়ই। তোমরা আমার সামনে হয়তো বলবা না, পরে বলবা। না না স্যার, এমনি স্যার ওই আবার স্যারের মানে আমাদের জন্য ওয়েট করে স্যার, কোনো সমস্যা হলে স্যারকে বললে উনি সলভ করে দেয়। তাহলে তো ঠিক আছে, অনেক ভালো। আচ্ছা, না সেটা আর কি, যেমনটা বলছিলা যে চাইলে কিন্তু তোমার একদিনে এক বছরতেই এক চ্যাপ্টার শেষ করে ফেলা যায়। হ্যাঁ, তো তাতে করে আসলে ভালো হয় না হয়তো আর কি, এই আর কিছুই না। আস্তে আস্তে করলে স্যার সুবিধা হয়। তো কোর্স যথারীতি সবারই শেষ হবে, যার কম ক্লাস হয়েছে তারও হবে, যার বেশি হয়েছে তারও হবে। কিন্তু তোমরা কতটুকু আসলে পড়বা বা প্রিপারেশন নিতে পারবা, সেটা হলো ইম্পর্টেন্ট। আমরা যে ইউনিভার্সিটি গেলা সেদিন সবাই নাকি, গত রবিবার, কেমন লাগলো? স্যার ভালো। আলহামদুলিল্লাহ ভালো লাগলো স্যার। তো আসলে তোমাদের সাথে মনে হয়
সোশ্যাল মিডিয়াগুলোতে কানেক্টেড না, এই জন্য আপডেট পাই না আর কি। অন্যদের সাথে আমরা দেখি ছবি টবি দেখি বা সেই, তো এই আর কি। তোমরা কি টি শার্ট বানাইছো নাকি? না স্যার। আর আহ, আমাদের সবাই যায় নাই, মানে ম্যাক্সিমাম গেছে আর কি। আচ্ছা। হুম, না ঠিক আছে। তবে মানে একসাথে কিছু করলে সবাই থাকলে ভালো আর কি। জি স্যার স্যার। হ্যাঁ, আমরা গ্রুপে স্যার প্ল্যান করার সময় স্যার সবাই মোটামুটি ছিল, পরবর্তীতে স্যার দেখা গেছে যে ফাইনাল ডেট দিন দেখা গেছে স্যার, মানে স্যার তাও মোটামুটি মানুষজন হয়েছে স্যার। আমরা ওই যে ফ্যাকাল্টি সিএসসি ডিপার্টমেন্টটা স্যার ঘুরছি, এরপর স্যার মোটামুটি ট্রিপলি ডিপার্টমেন্টেও দিয়ে গেছে, ইংলিশ ডিপার্টমেন্টে স্যার ঘোরা হয়েছে স্যার, এরপর লাইব্রেরিতেও যাওয়া হয়েছে, এই আর কি। আর স্যার আমাদের মেইনলি ওই দিন যাওয়ার প্ল্যান ছিল। ওই দিন ত্রিপলি স্যার একটা ক্লাস নিতে চাইছিলেন, জি কিন্তু এক্স্যাক্ট আপনার আমরা তো গেলাম রবিবার, কিন্তু বৃহস্পতিবারের দিকে করে হঠাৎ করে স্যার বললো যে না ক্লাস নিতে পারবেন না। ক্লাস হবে না শুনে আর মোটামুটি আমাদের 30 জনের কাছাকাছি যাইতে চাইছিল, ওখানে গেল 18-19 জনের মতো গেছে। ক্লাসটা ক্যান্সেল হইলো, তারপরে আমরা গিয়ে ঘুরে আসছি। হুম, কিসে গেছিলা তোমরা? আমরা স্যার বাসেই সকালবেলা। ভার্সিটির বাসে নাকি? জি স্যার, ভার্সিটি বাসে। হুম, ভালো, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা আরেকটু আগাই আমাদের যে পড়াশোনা সেটাতে। তো আমরা এ পর্যায়ে যে ডিফারেন্স বিটুইন ম্যাস অ্যান্ড ওয়েট, মানে ভর এবং ওজনের পার্থক্য, এগুলো অবশ্য আমি মানে যথারীতি ধরে নিচ্ছি যে তোমরা এগুলো পড়ছো বা পারো বা পারবা। সো আমি এগুলো তেমন একটা পড়াই না বা পড়াচ্ছি না বা পড়াবো না, জাস্ট কনসেপ্ট আর কি। যে ম্যাথস তো তোমরা জানো যে একটা পার্টিকুলার বডিতে কি পরিমাণ ম্যাটার আছে সেটার যে সামেশন, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার ম্যাথস। আর ওই ম্যাথের সাথে যদি অভিকর্ষজ ত্বরণ গুণ করা হয় তাহলে সেটার রেজাল্টটাকে আমরা তখন বলি হচ্ছে ওয়েট। আমরা আরো বলতেছি, মানে কম্প্যারিজন গুলো একটু দেখবা, আমি তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারি, অথবা শর্ট কোশ্চেন থাকতে পারে 1 মার্কসের। সো সেক্ষেত্রে এগুলো একটু দেখে আগে থেকে প্রিপেয়ার করে রাখলো আর কি, কারণ এখানে অনেকগুলো ইরিলিভেন্ট ইনফরমেশন থাকে যেগুলো হয়তো প্রয়োজন নাই। আর মনে করো যে আমি তোমাকে কোনো একটা কম্পারিজন বা ডিস্টিংশন অথবা মানে ডিফারেন্সেস এ ধরনের প্রশ্ন করলাম, আর তুমি কি করলা, বইয়ে একদম এখান থেকে শুরু করে বিসমিল্লাহ বলে এখান পর্যন্ত লিখে দিলাম। আমি বলছি না যে এটা ভুল হবে, কিন্তু আমি এটা বলছি যে এটার পরিবর্তে কেউ যদি মনে করো যে সুস্পষ্টভাবে একটা টেবল করে, অথবা এই যে এক প্যারাতে ম্যাথস রিলেটেড আরেক প্যারাতে তোমার ওয়েট রিলেটেড এরকম লিখলো, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্য আরো সুন্দর হয়, এবং তাতে করে দেখা গেলো যে মার্কসের ডিফারেন্স কিছুটা হলেও রয়ে যায়। হ্যাঁ, ফর এক্সাম্পল মনে করো যে প্রথম যে যে জাস্ট কপি করছে তার ব্যাপারে আমার কোনো ইমপ্রেশন থাকবে না যে সে এটা বই থেকে হুবহু লিখে দিছে এরকম কিছু। কিন্তু যদি তুমি একটু গুছায় লিখো তাহলে হয়তো এটা চিন্তা করা যাবে যে এটা তুমি মানে ঠিকভাবে লিখছো বা এরকম কিছু আর কি। তো এগুলো তুমি পড়বা নিজেরাই, এই যে ইনার্শিয়াল ম্যাথ, গ্র্যাভিটেশনাল ম্যাথ এগুলা। হ্যাঁ, এগুলা। এবং আমি এই এগুলো নিয়ে কিছু না বলি, আমাদের ক্লাসটা মোটামুটি এখনকার যে আলোচনা সেটা গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে শুরু হচ্ছে। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড বা টু বি এক্সাক্ট ফিল্ড, এটা বলতে আমরা সাধারণভাবে কিছু জিনিস বুঝে থাকি। যেমন মনে করো আমরা বলি যে কোনো একটা টিচারের ব্যাপারে যদি কথা বলি, তাহলে এখানে লেখা থাকে যে ফিল্ড অফ ইন্টারেস্ট আর কি, মানে স্যারের কাজের ইন্টারেস্ট কোন দিকে। অনেকগুলো ব্যাপার থাকে, যেমন তোমার মনে করো যে সিএসসির একজন স্যারেরও কিন্তু অনেক ব্যাপার ইন্টারেস্ট থাকতে পারে।
সেপারেট টাইপস, হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রোগ্রামিং, অনেক ব্যাপার স্যাপার মেবি। সো এগুলোর ফিল্ড অফ ইন্টারেস্ট বলে। তা ফিল্ড বলতে বেসিক্যালি আমি বলছি যে কোনো একটা পার্টিকুলার রিজিয়ন, এটা হতে পারে একটা ভার্চুয়াল রিজিয়ন, হতে পারে একটা ফিজিক্যাল রিজিয়ন, যেখানে ওই পার্টিকুলার ব্যক্তির একটা কি থাকে, মানে প্রভাব থাকে, কাজের অ্যাবিলিটি থাকে, এরকম আর কি। আমরা এটা বোঝাতে কি এরকম বলে থাকি যে মনে করো অনেক সময় ছোটতে আমরা যখন খেলতাম, মারামারি হইতো, বলতাম যে আমার অমুক জায়গায় আসিস, আমার বাড়ির কাছ দিয়ে আসিস, পারলে দেখাই দিও। তো বাড়ির কাছে কি হয়েছে, ওখানে আমার ফিল্ডটা শক্ত, এই আর কি, আর কিছুই না। হয়তো ওখানে আমার কিট অ্যান্ড কিন থাকে, আরো অনেক আমার ফ্রেন্ডস থাকে যেগুলোর সাথে আমি অনেক শক্তিশালী আর কি কম্পারেটিভলি। সো দ্যাটস ইট, আর কিছুই না। তাহলে ঠিক তেমনি ভাবে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড বলতেও আমরা বুঝছি যে পার্টিকুলারলি কোনো একটা বডি, তার চারিদিকে সারাউন্ডেড যে এরিয়াটা, যেখানে তার গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা অ্যাক্টিভ, ঠিক যতটুকু দূরত্ব পর্যন্ত, সেই দূরত্বগুলো কনসিস্ট করে যে এরিয়াটা হয়, সেটাকেই আমরা ফিল্ড বলবো আর কি, গ্র্যাভিটেশনাল ফিল্ড। সো আমরা এটাকে ডিফাইন করি এভাবে যে স্পেস অ্যারাউন্ড এ বডি within which the gravitational force of attraction is perceived is called gravitational field. যতটুকু মধ্যে তার গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা অ্যাক্টিভ আছে, পারসিভ করে, সেটাকে আমরা বলতে চাচ্ছি গ্র্যাভিটেশনাল ফিল্ড। আর বলছি কোনো একটা পার্টিকুলার বডির গ্র্যাভিটেশনাল ফিল্ডকে যদি আমরা ই দিয়ে এক্সপ্রেস করি, তার মাস যদি এম এবং অ্যাট্রাকশন এফ হয়, তাহলে ইকুয়েশনটা এরকম, এফ ইজ ইকুয়াল টু এম ই বা ই ইজ ইকুয়াল টু এফ বাই এম, এরকম। সো তোমরা দেখবা যে এফ ইজ ইকুয়াল টু আমরা পড়ছি জি এম বাই আর স্কোয়ার, দ্যাট ইজ এম এম ইলিমিনেট হয়ে গেলে অনেকটা এটার এক্সপ্রেশন লাইক গ্র্যাভিটি, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ওটার মতোই, বাট কনসেপ্টটা ভিন্ন। আমরা বলছি যে although the gravitational field is defined as গ্র্যাভিটেশনাল ফিল্ডকে আরেকভাবে ডিফাইন করা যায়, যেটা হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। তো গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের নেগেটিভ গ্রেডিয়েন্ট নিশ্চয়ই তোমরা জানো, কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট আমরা পড়ছি। এটা বেসিক্যালি একটা ডিফারেনশিয়াল অপারেটরের সাথে যে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটির নর্মাল গুণ আর কি। সেটা বলতে বেসিক্যালি ডিফারেন্সিয়েশনই বোঝায় উইথ রেসপেক্ট টু পার্টিকুলার ডিরেকশন। এটা আমরা ধরে নিচ্ছি যে ডিভির ডিরেকশন এক্স অ্যাক্সিস বরাবর, এই জন্য শুধু ডিএক্স দিয়ে ডিফারেন্সিয়েট করছি আর কি। তো এটা হচ্ছে কনসেপ্ট। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বলতে কি বোঝো, তো কার কি মনে আছে যে মহাকর্ষীয় বিভব বলতে কি বোঝো, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কি জিনিস বলতে পারো? না। আচ্ছা, এটা আসলে জিজ্ঞেস করছিলাম কারণ there is a difference between gravitational potential and electric potential. হ্যাঁ, কনসেপচুয়াল একটু পার্থক্য আছে। তো আমরা অনেক সময় এরকম পড়ে থাকি যে অসীম থেকে একক চার্জকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে স্থাপন করতে হয়, তাহলে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে আমরা বলি হচ্ছে তোমার তড়িৎ বিভব, এটা বলে থাকি। তো বেসিক্যালি মূল কথা হলো যে অসীম থেকে কি করতে হবে, এটা যদি একটা ক্ষেত্র হয় ক্ষেত্রের ভিতরে আনতে হবে, এটা হলো মূল কথা। কিন্তু এইখানে আমরা বলছি যে তোমার gravitational potential at a point is defined as the amount of work done is moving a unit charge from the point to infinity against the gravitational force. তখন এখানে আমরা বলছি যে gravitational
পটেনশিয়ালটাকে আমরা বলবো যে ভিতর থেকে বাইরে নিয়ে যাওয়ার যে কাজ করতে হবে আর কি। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে থেকে বাইরে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে। সো দেয়ার ইজ এ ক্লিয়ার ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক পটেনশিয়াল অ্যান্ড গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। প্রশ্ন হতে পারে যে স্যার কেন, কনসেপ্টটা কি? অর্থাৎ একটাতেই আমরা ফিল্ডের ভিতর থেকে বাইরে নিয়ে যাবো বলছি, একটাতে আমরা বাইরে থেকে ভিতর নিয়ে যাবো বলছি, কেন? ফর এক্সপ্লেনিং দিস আমি এটা বলতে পারি যে তোমার ইলেকট্রিক পটেনশিয়ালের জন্য দুইটা ডেফিনেশনই ট্রু। অর্থাৎ ফিল্ডের ভিতর থেকে বাইরে নেওয়ার জন্য যেটা কাজ হয় সেটাকেও আমরা বলতে পারি, ভিতর থেকে বাইরে নিতেও যে কাজ হয় সেটাকেও বলতে পারি। কিন্তু গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের জন্য কেবলমাত্র একটা ট্রু। এর কারণ আছে। এর কারণ হলো যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ফোর্সটা কেবলমাত্র অ্যাট্রাকটিভ ফোর্স, মানে আকর্ষণধর্মী। অন দ্য আদার হ্যান্ড ইলেকট্রিক ফোর্স যেটা বা কুলম্ব ফোর্স যেটাকে আমরা বলি, সেটার নেচার হচ্ছে দুই রকম, অ্যাট্রাকটিভ অ্যাজ ওয়েল অ্যাজ রিপালসিভ। তাহলে এখন চিন্তা করো, কেউ গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে থাকা মানে তাদের মধ্যে মনে করো একটা বন্ডিং থাকে, আকর্ষণ বন্ডিং আছে, হ্যাঁ মনে করো তাদেরকে তুমি কি করতে চাচ্ছ? স্প্লিট অ্যাপার্ট করতে চাচ্ছ, সরাই ফেলতে যাচ্ছ। তাহলে তোমাকে কি করতে হবে? ভিতর থেকে বাইরে নিয়ে যেতে হবে, এবং সেক্ষেত্রে তোমার বাড়তি কিছু কাজ করতে হবে। মনে করো দুইজন দুই দিক থেকে টানতেছে সাপোজ, তাহলে এইভাবে তুমি সরাইতে পারবে। সিমিলারলি যখন মনে করো তুমি ইলেকট্রিক ফিল্ডে একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, তাদের মধ্যে আকর্ষণ থাকবে এবং তাদেরকেও তুমি দূরে নিয়ে গেলে বাড়তি কাজ করতে হবে, যেটা হচ্ছে গ্র্যাভিটেশন ইলেকট্রিক পটেনশিয়াল। তো উল্টা ঘটনা তো হতে পারে, মনে করো যে সেম চার্জ ইলেকট্রন, পজিটিভ পজিটিভ, তাদের মধ্যে কোনো সম্পর্কই নাই, দুইটা দুই দিকে দুই মুখ হয়ে দাঁড়ায় আছে। তাহলে তাদেরকে তো সেপারেট করার জন্য বাড়তি কোনো এনার্জি লাগবে না, কারণ তারা অলরেডি সেপারেটেড, তারা একে অপরের কাছে যেতেই চায় না। উল্টা তাদেরকে একত্রীকরণ করতে গেলে বাড়তি ফোর্স দিতে হবে। সেক্ষেত্রে আমরা তখন বলবো বাইরে থেকে ভিতরে আনতে গেলে বাড়তি কিছু কাজ করতে হতে পারে, এবং সেটাকে তখন আমরা ইলেকট্রিক পটেনশিয়াল বলবো। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যদি প্রশ্ন দিই এরকম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এন্ড ইলেকট্রিক পটেনশিয়াল, তোমাকে এটা বলতে হবে যে গ্র্যাভিটেশনাল মূল কথা হচ্ছে ইলেকট্রিক যে ফোর্সটা সেটা দুই রকম হতে পারে, অর্থাৎ অ্যাট্রাকটিভ অ্যাজ ওয়েল অ্যাজ রিপালসিভ দুই রকমই হতে পারে, এবং গ্র্যাভিটেশনাল ফিল্ড যেটা সেটা কেবলমাত্র ওয়ান অ্যান্ড অনলি অ্যাট্রাকটিভ। এটাই হলো মূল কারণ, আর কোনো কারণ নাই। আর ওই ক্লিয়ার আমি যা বললাম বুঝতে পারলাম? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন দেখলাম যে এই যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালকে আমরা ডিফাইন করছি এভাবে যে amount of work done is moving a unit mass from the point to infinity against the gravitational force of attraction, এবং এক্সপ্রেশন আমরা বলছি E is equal to minus dv by dr। সেখান থেকে উল্টাই আমরা এরকম বলতে পারি dv is equal to minus e dr, বা e dr এর মান gm by r square dr আমরা যদি বসাই এবং r থেকে ইনফিনিটিতে নিয়ে যেতে চাইলে আমাদের এক্সপ্রেশন উইল বি লাইক দিস, gm by infinity minus gm by r, যেহেতু এটা 0, so therefore the expression will goes for minus gm by r। পার্টিকুলার কোন একটা ক্ষেত্রে যদি তোমাকে আর কি কিছু ভ্যালু দেওয়া থাকে এবং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বা ফিল্ড ক্যালকুলেট করতে বলে, তাহলে তুমি এভাবে করতে পারো। এখন আমরা যেটা পড়াতে যাচ্ছি, আমরা যেমনটা পড়ছিলাম তোমার ইয়ের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য ফর সাম পার্টিকুলার শেপ, সেটা ক্যালকুলেশন, তাহলে আমরা ঠিক তেমন ভাবে এখানে এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ক্যালকুলেশন দেখব ফর এ পার্টিকুলার কেস। আমরা বলছি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল অ্যান্ড ফিল্ড at a point due to spherical shell। একটা শেল কনসিডার করছি, এটা একটা শেল বলছি, স্ফেরিক্যাল শেল, ফর এক্সাম্পল ফুটবল। তো এইটার রেসপেক্টে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং পটেনশিয়াল নির্ণয় করব
ফর দ্য পয়েন্ট পি পয়েন্টের সাপেক্ষে, যেখানে অবভিয়াসলি এই পি পয়েন্টটা হচ্ছে ফিল্ডের বাইরে অবস্থিত। তাহলে এখানে দুই ধরনের কেস থাকবে। এই পয়েন্ট পি যেটা, সেটা ফিল্ডের বাইরে থাকতে পারে, যেমনটা ফিগারে দেখতেছি, এবং আরেকটা কেস হতে পারে যেখানে পয়েন্ট পিটা ফিল্ডের ভিতরে অবস্থিত। তো আমি এখানে একটা জিনিস এক্সপ্লেন করতেছি, তোমরা আরেকটা দেখে নিবা। জাস্ট দ্য ডিফারেন্স হচ্ছে লিমিটের, আর কিছুই না, ইন্টিগ্রেশন লিমিটেড। সো এটা একটু দেখে নিবা। এটা যদি প্রবলেম হয় আমায় বলবা, প্রবলেম না হলে তো ঠিক আছে, কেউ কিছু না বললে আমি ধরে নেবো প্রবলেম নাই। সো আমরা প্রথমে একটু ফিগারটা দেখি, যে আমরা ফিগার থেকে আসলে কি কি জিনিস দেখতে পাচ্ছি, কি কি জিনিস দৃশ্যমান। দেখো, আমরা বলতেছি যে এই যে এটা গোলাকার যেটা দেখা যায়, এটাকে আমরা একটা স্ফেরিক্যাল শেল বলছি, লাইক ফুটবল। আমরা ধরে নিচ্ছি যে সেটার হচ্ছে রেডিয়াস যেটা, সেটা হচ্ছে রেডিয়াস অফ মানে এ, সেটার মান হচ্ছে এ। তাহলে যেমনটা আমরা জানি যে যেহেতু এটা একটা স্ফেরিক্যাল বস্তু, তাহলে এটা রেডিয়াস চারিদিকে সমান হবে। অর্থাৎ যদি কোনো প্রয়োজনে আমরা এদিকে এদিকে বা এদিকে এরকম নেই, তো সব দিকে এ হবে। এখন আসো যে আমরা আরেকটা জিনিস ধরে নিচ্ছি যে এই যে গোলক, তার কেন্দ্র থেকে ওই পি পয়েন্ট যেটা বাইরে অবস্থিত, সেটার মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিচ্ছি হচ্ছে আর। এতটুকুকে আমরা ধরে নিচ্ছি আর, এটাকে আমরা বলছি এ। তাহলে ফর সাম রিজন যদি এমন হয় যে আমাদের এই পি পয়েন্ট থেকে একদম শেষ মাথা পর্যন্ত, এখান পর্যন্ত ক্যালকুলেশন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্স কত হবে? স্যার আর প্লাস এ। আর প্লাস এ। অন দ্য আদার হ্যান্ড, যদি মনে করো যে আমাদের কোনো কারণে এই মাথা পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করতে হয়, তাহলে তখন আমাদের ডিস্টেন্স কত হবে? স্যার আর মাইনাস এ। আর মাইনাস এ। তাহলে এগুলো আমরা ফিগার থেকে দেখতে পাইলাম আর কি, যে আমরা আরো অনেক কিছু দেখছি, সেগুলোকে যদি বলি, আমরা ধরে নিচ্ছি যে এই এ পয়েন্ট থেকে, আচ্ছা প্রথমে এ আর কি আগে সেটা বলি। সো আমরা এখানে কি করছি, যে তোমার ওই যে স্ফেরিক্যাল শেল ছিল সেটাকে এসি এবং বিডি বরাবর কাটছি। এটা তোমাকে একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা বলতে পারি, মনে করো এটা একটা কুমড়া, সাপোজ হ্যাঁ, এটা একটা কুমড়া। কারণ তুমি যদি এই বরাবর কেটে ফেলো, মানে এদিকে বরাবর একটা ছুরি দিয়ে একদম এক মাথা থেকে আরেক মাথা গেলে, এদিকে আরেক মাথা গেল, এবং মাঝখানে যে বিচি টিচি ছিল সেগুলো যদি তুমি ফালাই দাও, তাহলে ডেফিনেটলি তুমি এই অংশটাকে একটা বৃত্তের মতো পাবা, এরকম। যেখানে এই যে এই পুরুত্বটা হচ্ছে এই পুরুত্বটা আর কি। কথা কি বোঝা যায়? জি স্যার। তো তাহলে যেহেতু এখানে আমরা একটা স্ফেরিক্যাল শেল বলছি, তো স্ফেরিক্যাল শেলকে যদি আমরা এসিবিডি বরাবর কাটি, তাহলে সেক্ষেত্রে আমরা এ বি অথবা সিডি পুরুত্বের একটা সার্কুলার বস্তু পাবো আর কি। এ বি অথবা সিডি পুরুত্বের একটা সার্কুলার বস্তু পাবো, এবং ন্যাচারালি যেটার রেডিয়াস হবে হচ্ছে এই অথবা সি সমান, এখান থেকে এই ডিস্টেন্সটা হবে তার রেডিয়াস। তো এটা কেটে নেওয়ার উদ্দেশ্য আমাদের যথারীতি আমরা ইন্টিগ্রেশন করতে চাই। আমরা প্রথমে এই পার্টিকুলার এলিমেন্ট এসি বিডি এলিমেন্টের সাপেক্ষে আমরা ক্যালকুলেট করব, এবং দেয়ারফর আমরা ইন্টিগ্রেশন করব টু গেট দ্য ফুল ভ্যালুস। তাহলে যথারীতি আমরা ফিগার থেকে দেখতেছি যে এই যে ও থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে ন্যাচারালি কত বলো তো? ও থেকে এ বিন্দুর দূরত্ব স্যার ও এ। এ হবে ন্যাচারালি, যেহেতু এটা রেডিয়াস।
তো এইটা হচ্ছে এ, এবং আমরা ধরে নিছি যে এ ও ই কোণ এটা হচ্ছে থিটা। তাহলে এই দুটো মানের উপর বেস করে আমরা এই এর মানটা নির্ণয় করতে পারি, যেটাকে আমরা রেডিয়াস বলছি। সো এটাকে যদি আমরা আর বলি সাপোজ, তাহলে আমরা এই পার্টিকুলার ফিগারে সাইন থিটা ইজ ইকুয়াল টু আর বাই এ বলতে পারি, বা আর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এ সাইন থিটা, এটা আমরা বলতে পারি। আরেকটা জিনিস দেখো, আমরা ধরে নিচ্ছি যে এ ও বি কোণ যেটা, সেটা হচ্ছে ডি থিটা, ছোট আরেকটা কোণ ডি থিটা। তো আমরা বৃত্তচাপের ফর্মুলা জানি যে এসি ইজ ইকুয়াল টু আর থিটা, তাহলে এখানে আমরা বলতে পারি এ বি ইজ ইকুয়াল টু এ ডি থিটা, যেহেতু এই ডিস্টেন্স এখানে রেডিয়াস হচ্ছে এ। সো আমরা এটাও লিখতে পারবো যে এ বি ইজ ইকুয়াল টু এ ডি থিটা, এরকম। আমরা আরো ধরে নিচ্ছি যে তোমার এ থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স, এটা আমরা ধরে নিচ্ছি এই ডিস্টেন্সটা। তাহলে এইগুলো হলো আমাদের সমস্ত কনসিডারেশন, যেগুলোর উপর বেস করে আমরা আসলে আমাদের ক্যালকুলেশনে পৌঁছাবো, আগাবো। তো আমাদের এক্সপ্রেশনটা কেমন ছিল, যেহেতু এ থেকে ডিস্টেন্সটা হচ্ছে এক্স, তাহলে আমাদের এক্সপ্রেশন হচ্ছে জিভি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস জিএম বাই এক্স, বেসিক্যালি ফর্মুলা ছিল জিএম বাই আর। সো এখানে এক্সপ্রেশন হচ্ছে এটা, যেহেতু ডিস্টেন্সটাকে আমরা এক্স বলে ধরে নিয়েছি। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে প্রথমত এই যে এম ক্যালকুলেট করা এবং এক্স ক্যালকুলেট করা। তো আমরা এই যে প্রথমে কি করছি, তাহলে এই যে এসিবিডি যেটা, সেটার ভরটা ক্যালকুলেট করবো এম। তো আমরা জানি ভর সমান হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব, সেটা। তো আমরা এটা এটা তো সার্কুলার শেপ ছিল একটা উইথ পার্টিকুলার রেডিয়াস, সরি পুরুত্ব, যেটাকে আমরা এবি বলছি। সো এবি ইজ ইকুয়াল টু এ ডি থিটা। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে সারফেস এরিয়া অফ দ্য এলিমেন্ট। মনে রাখবো, একটা 2 ডাইমেনশনাল বডির সারফেস এরিয়া বলতেই কিন্তু তার আমরা ভলিউম বলে থাকি। সো এটা বেসিক্যালি হচ্ছে তার সারকামফারেন্স ইন্টু পুরুত্ব। পরিধি যেটা, সেটা হচ্ছে আমরা জানি 2 পাই আর, ফর্মুলা আমরা জানি 2 পাই আর। সেটার সাথে যদি তার পুরুত্ব ডি গুণ করি সাপোজ, তাহলে সেটা হবে তার সারফেস এরিয়া। তাহলে এইখানে এটা হচ্ছে 2 পাই আর, তাহলে আর ছিল কত, এ সাইন থিটা। এখানে কিন্তু এখানে এরকম কিছু বলা নাই যে এ সাইন থিটা কোথা থেকে আসলো। সো আমি যদি ডাইরেক্ট তোমাকে প্রশ্ন করি যে তুমি এটা ক্যালকুলেট করো, তো ইউ হ্যাভ টু এক্সপ্লেন যে সাইন থিটা কোথায় থেকে আসলো। দ্যাট ইজ এই ফিগার থেকে আমি যেরকম বললাম আর কি, সেটা তোমাকে বলতে হবে। কিন্তু ইফ ইউ ডোন্ট, তাহলে আমি ধরে নিব যে তুমি বুঝো না, এবং ন্যাচারালি আমি তোমাকে তখন ফুল মার্কস দিব না। সো যেটা বলছিলাম যে তাহলে এটা হলে 2 পাই আর থেকে আসছে 2 পাই সাইন থিটা, আর ডি এর মান এখানে আমরা এ ডি থিটা বললাম। তাহলে আমাদের যে এক্সপ্রেশনটা আসলো সেটা হলো 2 পাই এ স্কয়ার সাইন থিটা ডি থিটা। এটা হলো এখন আমাদের বলতেছি ভলিউম, সেটার সাথে যদি আমরা রেডিয়াস গুণ, সরি ডেনসিটি গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে ভর। সো এম ইজ ইকুয়াল টু 2 পাই স্কয়ার সাইন থিটা ডি থিটা রো। তাহলে আমরা এই ইকুয়েশনে ভরটা বসাই দিলাম। এখানে 2টা মিসিং, একটু খেয়াল করবা, যেগুলো মিসিং সেগুলো কিন্তু দেখে রাখো, দিয়ে দিতে হবে তোমাদের। সো জি 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 এর জায়গায় থাকলে এটা মান 2 পাই স্কয়ার রো সাইন থিটা ডি থিটা বাই এক্স। আর আমরা তাহলে এখন কি করতে চাই, আমরা এখন এই এক্স এর মানটা এই ফিগার থেকে বের করতে চাই, যাতে করে আমরা এখানে এক্স এর মান বসাই দিলে আরেকটু সিম্পলিফাইড ক্যালকুলেশনের দিকে আমরা যেতে পারি। তো এই ফিগারে আমরা একটা বিষমবাহু ত্রিভুজ দেখতে পাই, যেটাকে আমরা বলতে হচ্ছে এ ও পি। মানে আরো আছে, কিন্তু আমরা ক্যালকুলেশনটা এই ফিগার থেকে করতেছি, এটা বলতেছি আর কি। এই এ ও বি বিষমবাহু ত্রিভুজে এপির মান হচ্ছে এক্স, ওপির মান হচ্ছে এ, এবং ও এর মান হচ্ছে এ এবং ওপির মান হচ্ছে আর। যেখানে
এ ও পি কোণ সমান হচ্ছে থিটা। তাহলে এরকম যদি কেস হয়, পরিষ্কার রাখলে এরকম, তাই না? এরকম যদি একটা কেস হয়, তাহলে আমাদের একটা পার্টিকুলার ফর্মুলা আছে, যেটা হচ্ছে এই বাহুটার বর্গ, দ্যাট ইজ এক্স স্কোয়ার উইল বি ইকুয়াল টু এটার বর্গ প্লাস এটার বর্গ মাইনাস 2ar এদের মধ্যবর্তী গুণফল, যেটা 2ar cos থিটা আর কি এখানে। সো এই যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2ar cos থিটা। এখন যদি আমাকে তুমি বলো যে স্যার এটা কোথা থেকে আসলো, তাহলে আসলে ত্রিকোণমিতিক ফর্মুলা পড়াইতে হবে। সো আই এম সাজেস্টিং ইউ টু সার্চ ইট, পেয়ে যাবা। তো দিস ইজ দ্য ভ্যালু ফর এক্স স্কোয়ার। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এক্স বের করা। তাহলে আমরা এক্স স্কোয়ার পাইছি ফর্মুলা দিয়ে, সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এক্স পাবো। তো আমরা সেটাই করছি এখানে, ডিফারেন্সিয়েট 2x dx, এদিকে এটাকে ডিফারেন্সিয়েট করলে, আর এ স্কোয়ার ডিফারেন্সিয়েশন 0 আর স্কোয়ার ডিফারেন্সিয়েশন 0, যেহেতু এগুলো কনস্ট্যান্ট, 2a আরও কনস্ট্যান্ট, কিন্তু তার সাথে ভ্যারিয়েবল একটা আছে cos থিটা। cos থিটাকে ডিফারেন্সিয়েট করা যায় এবং দেয়ারফর cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে পাই আমরা মাইনাস সাইন থিটা। সো এটার আগে একটা মাইনাস আছে আর এখান থেকে একটা মাইনাস আছে, দুইটা মিলে প্লাস। সো আমাদের এক্সপ্রেশন হলো 2x dx is equal to 2ar sin থিটা d থিটা। এখন এটার পরিবর্তে আমরা যদি x এর মান বের করতে চাই, তাহলে আমরা x is equal to পাচ্ছি এরকম যে ar sin থিটা d থিটা বাই dx, এটা বললাম আমরা x এর মান। এই x এর মানকে আমরা আমাদের যে উপরে যে ইকুয়েশন ছিল dv, সেটাতে পুট করতে চাই। সরি, এই যে ইকুয়েশনটাতে আমরা এই মানটাকে পুট করতে চাই। তাহলে দেখো এখানে যদি আমরা দিই, এই যে উপরেরটাতে এরকম ছিল g2a 2 পাই a স্কয়ার রো sin থিটা d থিটা, x এর পরিবর্তে নিচে যে ar sin থিটা d থিটা, আর dx টা নিচ থেকে উপরে চলে আসছে, ডাবল ইনভার্স যেমনটা প্লাস আর কি। তো এইভাবে এরকম। তাহলে এখানে এইটা কমন sin থিটা d থিটা, সো ইভেনচুয়ালি এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে একটা এ থাকলো। সো our expression will be like 2 pi ga rho by r into dx। এখন ওই যে প্রথমে বলেছিলাম, যদি আমরা কি করতে চাই, এইটার রেসপেক্ট করার পরে আমরা এখন কি করবো, ইন্টিগ্রেশন পুরা বডিটার জন্য। তাহলে সেক্ষেত্রে আমাদের লোয়ার লিমিট হবে আর মাইনাস এ এবং আপার লিমিট হবে আর প্লাস এ। সেটা আমরা শুরুতেই বলে দিছিলাম যে কেন এরকম হবে। সো আওয়ার এক্সপ্রেশন উইল বি এরকম, আওয়ার আর মাইনাস এ টু আর প্লাস এ ইন্টিগ্রেশন দিস, সবগুলো কনস্ট্যান্ট বাইরে আসলো, dx এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই x, সেখানে লিমিট বসাইলে আমরা পাবো আর প্লাস এ মাইনাস আর মাইনাস প্লাস প্লাস এ। সো আওয়ার এক্সপ্রেশন উইল বি লাইক, এগুলো কেটে গেলে 2a, এখানে 2a ছিল আগেই, একটা a 2 ছিল, সো 2a বলে 4a স্কয়ার, আর বাকিগুলো যেমন ছিল তেমন। So our expression will be like this. This is the final expression for v. এখন আমরা এই যে 4 pi a square rho g, সো আমরা যেটা সার্কুলার শেপের কথা বললাম, সেটা ক্ষেত্রে আমরা এই যে 4 pi square rho কে m এর সাথে কনসিডার করলে আমরা বলতে পারি v is equal to minus gm by r, which is equivalent to where m is this, মানে এটাকে মাইনাস dv by dr করলে তুমি কি পাবা, ইলেকট্রিক ফিল্ড পাবা। So electric field will be minus dv by dr minus gm by r is equal to this. এখানে বেসিক্যালি gm by r স্কয়ার হয়, সেটাকে আমরা r is equal to ভেক্টর r by r মানে ইউনিট ভেক্টরে রূপান্তর করে এক্সপ্রেশনে আসে। So this is all about calculation, how to calculate the electric field and potential for a point outside the spherical shell. ইনসাইড যেটা, সেটা তোমরা একটু দেখবা, এবং যা যত কিছু পড়াইলাম এই রিলেটেড ম্যাথস গুলো, সেগুলো তোমরা দেখবা। আমি এখন দাগাই দিচ্ছি না, চ্যাপ্টার শেষ করে দাগাই দিব। আমাদের
আরেকটা টপিকস আরেকটু আছে, আমাদের আরো 1 ঘন্টা মতো আলোচনা লাগতো, আমি আজকে আর করাবো না, সেটা নেক্সট দিন ইনশাল্লাহ আবার শেষ করে দিব। তারপরে আমরা থার্ড চ্যাপ্টারে চলে যাবো ইনশাল্লাহ। কি স্যার? কারণ আসলে এই যেমনটা বললাম যে বেশি খাইলে কি হয়ে যায়, বমি টাইপের হয়ে যায়, যেমনটা বললেন। যথেষ্ট পড়ানো হয়েছে, আজকে আর দরকার নাই, আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিচ্ছি। এমনি কেমন লাগে ফিজিক্স, কি কঠিন লাগে? স্যার হ্যাঁ স্যার। থিওরিটিক্যাল জিনিসগুলো একটু কঠিন আয়ত্ত করার জন্য, ম্যাথমেটিক্যাল গুলো মোটামুটি ভালো লাগে, যেমন থিওরিগুলোতে একটু বেশি সময় দিতে হয়, একটু হার্ড লাগে এই জিনিসটা। ওকে, সময় লাগবে সব কিছুতেই, কোনো কিছু ওভারনাইট হয়ে যাবে না, আল্লাহ ভরসা। সো ইনশাআল্লাহ স্যার। প্লিজ রেসপন্স। আনামুল হক, ইয়েস স্যার। মেহরাজ নাকি সরি মিরাজ, হুসাইন মোহাম্মদ মিরাজ, শেখ জাহিদুদ্দিন। জাহিদুদ্দিন আছো? 003। আচ্ছা, শরাফত মুস্তফা। ইয়েস স্যার। ওকে, আফিফ হোসেন। ইয়েস স্যার। প্লিজ মিউট ইয়োরসেলফ যখন রেসপন্স দেওয়া হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমার আইডি অনেক পরে থাকলে আনমিউট করে বসে থেকো না, তাতে অন্যদের ডিস্টার্ব হয়। জাস্ট আমি তো সিরিয়ালি ডাকছি, তোমার আগে পরে যারা আছো 2-1 নিয়ে আনমিউট করে রাখো এট এ টাইম। শাহরিয়ার হোসেন চৌধুরী, ইয়েস স্যার। ইয়েস স্যার। ফারহান ফায়াজ, ইয়েস স্যার। আকিব মুনতাসির, আকিব, ইয়েস স্যার। আদিব আহবাব, ইয়েস স্যার। শোভন ভট্টাচার্য, ইয়েস স্যার। মোহাম্মদ জুবায়ের, প্রেজেন্ট স্যার। আরমান আলম, সৈয়দ আরমান আলম নাই? আচ্ছা, সাদ সাজ্জাদ, প্রেজেন্ট স্যার। হাসানুজ্জামান, মোহাম্মদ হাসানুজ্জামান নাই? ওকে, তারপর হচ্ছে ফরহানুল ইসলাম, ইয়েস স্যার। রাহিদুল ইসলাম, ইয়েস স্যার। আব্দুল্লাহ আল নোমান, প্রেজেন্ট স্যার। জুবায়ের রাফি, হাসনাত জুবায়ের রাফি নাই না? মেহরাজ হোসাইন, ইয়েস স্যার। তানভীর মাহতাব, ইয়েস স্যার। রকি, ইয়েস স্যার। রোহিত, ইয়েস স্যার। ইয়াস, প্রেজেন্ট স্যার। আরিফ রহমান, ইয়েস স্যার। ইফতেখার আলম, ইয়েস স্যার। নাজমুল ইসলাম। কোনোদিনই ক্লাস করে না এই ছেলে। 26। স্যার আমাদের 26 এন্ড 27 নাই। আরে তুমি আমাকে বলছিলে না? জি স্যার। আচ্ছা, আমি এখনই বাদ দিয়ে দিচ্ছি, প্রতিদিন ওরা ঢাকা ডাকি। ইউনিভার্সিটি, ঢাকার কোন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে স্যার, প্রাইভেট। তাহলে নাম আসছে কেমনে? ভর্তি হয়েছে স্যার, ভর্তি এখনো ভর্তি বাতিল করেনি, এই রিসেন্টলি ভর্তি হয়েছে ওরা ঢাকায়। আমার সাথে এই সপ্তাহখানেক আগে কথা হয়েছিল ফোনে। টাকা বেশি মনে হয় না একাধিক থেকে? কোন ইউনিভার্সিটিতে? সেটা জানি না আমি। ওকে, সো আশরাফ গালিব, সৈয়দ আশরাফ গালিব, প্রেজেন্ট স্যার। ইফতি, ইমন শাহরিয়ার ইফতি, ইয়েস স্যার। মনজুর আহমেদ চৌধুরী, স্যার। আনামুল হক,
Present, sir. রাশেদুল আরিফিন, প্রেজেন্ট স্যার। সৈয়দ মাহমুদ চৌধুরী অয়ন, নাকি সরি আসিফ Present, মাহমুদ sir. চৌধুরী, সৈয়দ নাসিফ, Present, ওকে। ইমাম হাসান, Yes, sir. মোহাম্মদ